আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের শিডিউল দিছিলাম 10টা থেকে, আপনারা তো আপনার কারোরই কোনো রেসপন্স দেখতেছি না। হ্যাঁ ভাই, হ্যাঁ। তো আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের সেশন শুরু করে দিই। যে 10টা 5 বলছিলাম, 10টা 10 বেজে গেছে যেহেতু জয়েন করছেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে আমাদের যেহেতু মিট প্রিমিয়াম করা নাই, তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। এখন তো মানে একটু পরে হয়তো বা শেষ হয়ে যাবে। তো ভাই কেউ একজন আমাকে রিমাইন্ডার দিয়ে দিন, হ্যাঁ, যখন আসলে কয়েক মিনিট থাকবে তো নতুন করে আবার লিঙ্ক দিব, ঠিক আছে? ওকে। তো আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে। আচ্ছা, ভয়েস স্ক্রিন সব ক্লিয়ার? ওকে। তো আজকে হচ্ছে যে আমাদের নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 9। 9 নাকি 10? হ্যাঁ, হ্যাঁ 10 9 তো গত ক্লাসে কমপ্লিট করছি। হ্যাঁ 10। হ্যাঁ ভাই, হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে ভাই, স্ক্রিন রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ড থাকবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের নেটওয়ার্কিং যেই টপিকগুলা নেটওয়ার্কিং কোর্স, সেটা হচ্ছে প্রায় শেষ। আমাদের যে মেইন যে জিনিসগুলো জানার দরকার ছিল সেগুলা আমরা হচ্ছে গত মডিউলগুলোতে কমপ্লিট করছি। তো আর দুইটা টপিকই আছে, সেটা হচ্ছে আমাদের এই ভিপিএন, ভিপিএন প্রক্সি ফায়ারওয়াল, আর হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক বা ভার্চুয়ালাইজেশন, আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এই দুইটা মডিউলই আছে। এরপরে জাস্ট হচ্ছে লাস্ট মডিউলটা, আপনারা যদি কেউ নেটওয়ার্কিং নিয়ে হচ্ছে ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে কিভাবে আগাবেন সেটার উপরে। তো সেটা আমরা সেই ক্লাসেই দেখব। তো আজকে হচ্ছে ভিপিএন। তো এটা, হ্যাঁ ভাই কিছু বলবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন থাকলে বলবেন, ঠিক আছে, সমস্যা নেই। তো আজকের এটা করার জন্য আপনাদের আগে থেকে, হ্যাঁ 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 ভাই বলেন। আচ্ছা, মাইক মিউট করে দেন। যদি কিছু বলার থাকে তাহলে আনমিউট করে বললেন, সমস্যা নেই। কারণ ব্যাক নয়েজ আসলে আর কি প্রবলেম হয়, মনে হইতেছে যে আপনারা কি কিছু বলতে চাচ্ছেন আর কি, এরকম কিছু। ওকে। তো আমরা তো কম বেশি ভিপিএন ইউজ করি। তো ভিপিএন জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, এটা জানার জন্য আপনাদের আগে থেকে যে নেটওয়ার্কিং খুব ভালো জানা লাগবে এরকম না। নেটওয়ার্ক জিনিসটা, নেটওয়ার্কিং কি, আর হালকা পাতলা নলেজ থাকলে হবে, অথবা যদি নাও থাকে এটা দেখতে পারেন যে এটা শেখার জন্য বা এটা জানার জন্য যে আগে থেকে নেটওয়ার্কিং জানা লাগবে তেমনটা না। আর কম বেশি তো আমরা ফায়ারওয়াল জানি, শুনছি ফায়ারওয়াল জিনিসটা কি। তো এগুলার আর কি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা হচ্ছে জানবো আজকে, এগুলার জিনিসটা কি, কিভাবে কাজ করে। তো ফার্স্ট হচ্ছে ভিপিএন। ভিপিএন আসলে কি? তো ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা আসলে কি করে? আমরা যখন ভিপিএন কানেক্ট করি, ভিপিএন কানেক্ট করার পর এটা হচ্ছে আমাদের ট্রাফিকগুলা, আমরা কোন একটা ওয়েবসাইট যখন ব্রাউজ করি বা যে কোনো কিছু, আমাদের যে নেটওয়ার্ক ট্রাফিকগুলো হয় সেই ট্রাফিকগুলো হচ্ছে একটা সিকিউর ইনক্রিপ্টেড টানেলের ভিতর দিয়ে পাঠানো হয়, ঠিক আছে? তো কথাটা একটু অন্যরকম লাগতেছে যে ইনক্রিপ্টেড টানেল, এটা আবার কি, একটু পরে বলতেছি এটা আসলে কি। তো ফার্স্টে আমরা ভিপিএন যখন কানেক্ট করি, যে কোনো একটা সফটওয়্যার ইউজ করি বা অ্যাপ্লিকেশন ইউজ করি, ভিপিএন অ্যাপ বা ভিপিএন সফটওয়্যার, আমরা যখন সেই ভিপিএন অ্যাপ বা সফটওয়্যারটা ওপেন করি, আমরা কি দেখতে পাই যে সেখানে অনেকগুলো সার্ভার লিস্ট থাকে। যেমন ইউএসএ সার্ভার, কানাডিয়ান সার্ভার, তারপর আরও বিভিন্ন ধরনের কান্ট্রির সার্ভার লিস্ট থাকে। তো এই লিস্টগুলো আসলে কিভাবে আসে? ভিপিএন ক্লায়েন্ট, মানে ভিপিএন সফটওয়্যার বা ভিপিএন অ্যাপ্লিকেশনটাকে মূলত বলা হয় ভিপিএন ক্লায়েন্ট। তো এই ভিপিএন ক্লায়েন্টে কি করে? এপিআই কল করে, এপিআই কল করে হচ্ছে আপনার ভিপিএন সার্ভারগুলো থেকে এই সার্ভারের লিস্ট নিয়ে আসে, নিয়ে আসা হচ্ছে আপনার ইন্টারফেসে, আপনার যে অ্যাপ্লিকেশনটা থাকে সেই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসে সার্ভারগুলো এখানে শো করে দেখায় যে এটা ইউএসএ সার্ভার,
এটা হচ্ছে কানাডিয়ান সার্ভার, এটা ইউকে সার্ভার, এবং আইপি গুলো এখানে শো করে, এবং এগুলার স্ট্যাটাস আপনাকে দেখায় যে কোনটা স্পিড বেশি বা কোনটা স্পিড কম এরকম। তো এরকম লিস্ট যখন থাকে, তো যে কোনো একটাতে আপনি ক্লিক করেন, যে কোনো একটা সার্ভারের আইপিতে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর হচ্ছে কানেক্ট অপশন থাকে, কানেক্টে ক্লিক করেন। তো যখন কানেক্টে ক্লিক করেন তখন হচ্ছে কি হয়, আপনার ক্লায়েন্ট বা আপনার কম্পিউটার ওই যে ভিপিএন সার্ভার, ওই ভিপিএন সার্ভারের আইপিতে হচ্ছে একটা টিসিপি হ্যান্ডশেক ক্রিয়েট করে বা টিসিপি কানেকশন ক্রিয়েট করে। এই টিসিপি থ্রিও হ্যান্ডশেক বা টিসিপি কানেকশন কি, এটা হচ্ছে যে আমরা নেটওয়ার্কিং এর মডিউলে ফার্স্টে হচ্ছে যে আলোচনা করছি যে টিসিপি কি, ইউডিপি কি, এগুলো আসলে কি। তারপর আমি আজকে শর্ট একটু বলে দিই, আপনি কোনো একটা সার্ভারের সাথে যদি কমিউনিকেশন করতে চান বা কোনো একটা ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে চান, তো ফার্স্টে হচ্ছে তারা কানেকশন ক্রিয়েট করে বা কানেকশন এস্টাবলিশ করে, সেটাকে আমরা বলে থাকি টিসিপি কানেকশন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে সেই কানেকশনটা হয়ে থাকে, কারণ টিসিপি হচ্ছে রিলায়েবল কমিউনিকেশন করার জন্য ইউজ হয়ে থাকে। টিসিপি প্রোটোকল, দুই ধরনের প্রোটোকল ইউজ হয়ে থাকে কমিউনিকেশনের জন্য, মানে ডাটা ট্রান্সফার বা আমাদের নেটওয়ার্ক ট্রাফিকগুলো ট্রান্সফারের জন্য। একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। তো টিসিপিটা হচ্ছে রিলায়েবল এবং কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, মানে আপনি যদি টিসিপি ইউজ করে ট্রান্সফার করেন আপনার ডাটা প্যাকেট, সেক্ষেত্রে আগে ওই সার্ভারের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করে। মানে আগে তো আমার জানতে হবে আমি যে সার্ভারের সাথে বা কম্পিউটারের সাথে আমি যে কমিউনিকেশন করব সেটা আসলে আপ কিনা, সেটা চলতেছে কিনা, রানিং কিনা, সেটা হচ্ছে যে আমাকে আগে জানতে হবে। তো সেই ক্ষেত্রে কি করে, ওই কম্পিউটারের সাথে বা সার্ভারের সাথে তারা, মানে আমাদের ক্লায়েন্ট আগে এটা টিসিপি হ্যান্ডশেক করে, টিসিপি হ্যান্ডশেক করার মাধ্যমে তারা নিজেদের ভিতরে একটা কানেকশন ক্রিয়েট করে, তারপর হচ্ছে তারা ডাটা ট্রান্সফার করে। ওকে, এক্ষেত্রে কি হয়, ডাটাটা লস হয় না, কারণ আপনার সামনের যে সিস্টেম যার সাথে আপনি কমিউনিকেশন করতে যাচ্ছেন সে যদি ডাউন থাকে এবং আপনি সেই স্ট্যাটাস না জেনেই যদি আপনি ডাটা প্যাকেট পাঠাতে থাকেন, তাহলে এক্ষেত্রে কি হবে, আপনার ডাটা প্যাকেটটা লস হবে। এই জন্য আর কি মূলত আমার ট্রান্সমিশনের জন্য, ট্রান্সমিশন প্রোটোকল হিসেবে টিসিপিটা ইউজ হয়ে থাকে রিলায়েবল কমিউনিকেশনের জন্য। ওকে, তো এই সেম যখন আমরা ভিপিএন সফটওয়্যার ওপেন করে আইপিতে ক্লিক করে কানেক্ট করি, তখন ওই ভিপিএন সার্ভারের সাথে আমাদের ক্লায়েন্ট একটা টিসিপি কানেকশন ক্রিয়েট করে, টিসিপি হ্যান্ডশেক করে। হ্যান্ডশেক করার মাধ্যমে তারা দুজনের ভিতরে একটা কানেকশন এস্টাবলিশ করে। এই জায়গায় কমপ্লিট কানেকশন করা শেষ। এরপর আপনার ভিপিএন এ এক ধরনের প্রোটোকল ইউজ হয়, সেটা নাম হচ্ছে আইপিসেক। তো যখন ওই সার্ভারের সাথে আমাদের কানেকশন হয়ে গেছে, আমি দেখাই, ধরেন এটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট, যেখানে হচ্ছে যে ভিপিএন যে সফটওয়্যারটা সেটা চলতেছে, আর এটা ধরেন হচ্ছে সার্ভার। আমি একটু মার্ক করে দিই। তো এটা হচ্ছে ক্লায়েন্ট এবং এটা হচ্ছে সার্ভার। তো আপনি যখন এই সার্ভারটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর কানেক্ট করলেন, তখন হচ্ছে আমাদের এই ক্লায়েন্ট হচ্ছে টিসিপি 3 হ্যান্ডশেক করে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? তো টিসিপি 3 হ্যান্ডশেক করে, 3 হ্যান্ডশেক করার মাধ্যমে তারা কি করে, নিজেদের একটা কানেকশন ক্রিয়েট করে। এই জায়গায় শেষ, কানেকশন শেষ হয়ে গেছে, মানে কানেকশন ক্রিয়েট করা শেষ। তারপর এই ক্লায়েন্টে যে সফটওয়্যারটা রান করতেছে আমাদের ভিপিএন সফটওয়্যার, কানেকশন ক্রিয়েট করার পর এই ক্লায়েন্ট একটা প্রোটোকল ইউজ করে, যেটার নাম হচ্ছে আইপিসেক প্রোটোকল। এখন এটা কখন কাজে দেয়, ধরেন কানেকশনটা ক্রিয়েট করা শেষ, তখন আপনাকে এই অ্যাপ্লিকেশনে দেখাবে যে এই সার্ভারের সাথে আপনি কানেক্টেড। ওকে, তখনই কানেক্টেড দেখায় যখন হচ্ছে যে আপনার ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে 3 হ্যান্ডশেক করা শেষ এবং দুইজনের ভিতরে একটা কানেকশন এস্টাবলিশ হয়েছে, তখনই আপনাকে সেখানে দেখায় যে এই সার্ভারের সাথে আপনি কানেক্ট হয়েছেন, কানেক্টেড। এরপরে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করেন, যে কোনো কিছু করেন অনলাইনে, সেই যে একটা প্যাকেট ক্রিয়েট হয়, নেটওয়ার্ক প্যাকেট, এই প্যাকেটটা ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর সেটা কি করবে, ডিরেক্ট আগেই পাঠাবে না। যখনই আপনি ভিপিএন সার্ভারের সাথে কানেক্ট হবেন, কানেক্ট হওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারে রাউটিং টেবিল থাকে একটা, সেই রাউটিং টেবিলটা আপডেট হয়। আমরা জানি যে রাউটিং টেবিলটা মেইনলি ইউজ হয়ে থাকে আমার ডেস্টিনেশন যে আইপি বা ডেস্টিনেশন যে সার্ভার, সেটা আমার নিজের নেটওয়ার্কে কানেক্ট কিনা, মানে আমি যে নেটওয়ার্কে কানেক্ট আছি সেই নেটওয়ার্কে কানেক্ট কিনা, অথবা
অন্য কোনো নেটওয়ার্কে কানেক্ট কিনা, এটা জানার জন্য মূলত রাউটিং টেবিলে রুটগুলো থাকে। আমরা হচ্ছে ওই রুটগুলো দেখে বুঝতে পারি যে আমার ডেস্টিনেশনটা আমার লোকাল নেটওয়ার্কে কানেক্ট কিনা অথবা মানে অন্য কোনো নেটওয়ার্কে কিনা। যদি অন্য কোনো নেটওয়ার্কে থাকে, তার নিজের লোকাল নেটওয়ার্কে না থাকে, তাহলে সেই অনুযায়ী সেখানে হচ্ছে রুট দেওয়া থাকে বা গেটওয়ে দেওয়া থাকে যে ওই নেটওয়ার্কে যেতে হলে বা ওই ডেস্টিনেশনে যেতে হলে আমার কোন গেটওয়ে দিয়ে যেতে হবে। ওকে, এই জায়গায় হচ্ছে আপনার ডেস্টিনেশন আইপিটা থাকে, আর এখানে হচ্ছে আপনার কোন গেটওয়ে দিয়ে যাবে সেটা। আর আমাদের ক্ষেত্রে আমাদের কম্পিউটার রাউটিং টেবিল যদি আমরা চেক করি, সেখানে হচ্ছে যে আমরা আমাদের রাউটারের আইপি অ্যাড্রেসটা দেখতে পাই, যেটাকে মূলত ডিফল্ট গেটওয়ে বলা হয়। ওকে, তো তখন কি হবে, ভিপিএন সার্ভার সাথে কানেক্ট করার সাথে সাথেই আপনার রাউটিং টেবিলটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে সেখানে আপনার রাউটারের যে আইপি সেটা থাকবে না, সেখানে থাকবে আপনার ভিপিএনের এই যে ভিপিএন যে ক্লায়েন্ট এর ইন্টারফেসটা থাকবে। আপনার যখন ভিপিএন কানেক্ট করেন তখন হচ্ছে যে একটা ইন্টারফেস ক্রিয়েট হয়, ইন্টারফেসটার নাম হচ্ছে টানেল জিরো, সংক্ষেপে থাকে TUN0, মানে টানেল জিরো, এরকম একটা ইন্টারফেস ক্রিয়েট হয়, একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট হয়, ভার্চুয়াল ইন্টারফেস ক্রিয়েট হওয়ার পরে আপনার রাউটিং টেবিলটা আপডেট হয়। সেখানে লেখা থাকে যে এরকম 0.0. আচ্ছা, যখন আপনি হচ্ছে ভিপিএন সার্ভারের সাথে কানেক্ট করবেন, কানেক্ট করার সাথে সাথেই আপনার কম্পিউটারের রাউটিং টেবিলে চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। এটার মানে বোঝায় হচ্ছে যে কোনো ধরনের ডেস্টিনেশন আইপি, মানে যে কোনো ধরনের ডেস্টিনেশন, এটা হচ্ছে আপনার সাবনেট মাস্ক বোঝায়, মানে যে কোনো সাবনেটের যে কোনো ডেস্টিনেশন হচ্ছে আমার এই ইন্টারফেস দিয়ে বের হবে, টানেল জিরো ইন্টারফেস দিয়ে বের হবে। ওকে, আগে আগে ছিল এরকম, আমি দেখাই 0.0.0. ইন্টারফেস হচ্ছে যে আমাদের কম্পিউটারের একটা ফিজিক্যাল হার্ডওয়্যার, সেটা লজিক্যাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে, যেটা থ্রু আমরা হচ্ছে নেটওয়ার্কে কানেক্ট হই, এটাকে মূলত আমরা ইন্টারফেস বলে থাকি। তো ইটিএস জিরো কখনো হচ্ছে যে বেশিরভাগ এটাই থাকে গেটওয়ে আইপি 192.168.0.1। এটা দ্বারা মানে নিচের যে রুটটা, এটা দ্বারা বোঝায় মানে যে কোনো ডেস্টিনেশন, যে কোনো সাবনেটের যে কোনো আইপি, সেটা হচ্ছে এই গেটওয়েতে যাবে ফার্স্টে, যদি সেটার জন্য কোনো রুট না থাকে। মানে ধরেন আমরা গুগলের আইপিতে পিং করতেছি, তো গুগলের সার্ভার তো আর আমার নেটওয়ার্কে না, তো তখন কি হয়, আমার কম্পিউটার তার জানে না যে গুগলের সার্ভারে সে কীভাবে যাবে। তো তার কম্পিউটারের ভিতরে একটা রাউটিং টেবিল থাকে, সেটা দেখে সে বুঝতে পারে যে এই নেটওয়ার্কে যেতে হলে কিভাবে যেতে হবে বা কোন পথ দিয়ে যেতে হবে। তো এরকম একটা রুট থাকে যে আননোন যে ডেস্টিনেশনগুলো আছে, যেগুলা আমার নিজের লোকাল নেটওয়ার্কের না, সেটাতে যদি যেতে হয় তাহলে ফার্স্টে ওইটাকে মানে ওই প্যাকেটটা বা ওই রিকোয়েস্টটাকে 192.168.0.1 মানে আমার গেটওয়ে বা রাউটার যেটা, তাকে পাঠাতে হবে। তো ওকে, এটা হচ্ছে যে নর্মাল বিষয়। কিন্তু যখন আপনি ভিপিএন কানেক্ট করবেন, ভিপিএন কানেক্ট করার সাথে সাথে এই রাউটিংটা থাকে না। কেন থাকে না একটু পরে বলতেছি। যদি এইটা থাকে তাহলে তো আমার প্যাকেটটা আমার রাউটারে চলে যেতেছে ডিরেক্ট, তো সেখানে তো আমার ভিপিএন ইউজ করার কোনো মানে হইতেছে না, ভিপিএন এর যে কাজটা সেটা আর হইতেছে না। তো তখন রাউটিং টেবিলটা চেঞ্জ হয়ে এটা হয়ে যায় উপরেরটা 0. মানে আননোন যে কোনো ডেস্টিনেশন, যে কোনো সাবনেটের যেই রিকোয়েস্টগুলো বা প্যাকেটগুলো আছে, সেই রিকোয়েস্টটা টানেল জিরো ইন্টারফেস দিয়ে পাঠাতে হবে। তো এখন আসি টানেল জিরো ইন্টারফেসটা কি করে, এই টানেল জিরো ইন্টারফেসে আসলে কি থাকে। এই যে আমরা যে ভিপিএন সফটওয়্যারটা রান করলাম, এটার কাজ কি শুধু আমাদের সার্ভারের আইপিগুলো দেখানো আর শুধু কানেক্ট করা না। এই ভিপিএন সফটওয়্যারটা কি করে, এ হচ্ছে এই যে আমাদের টানেল জিরো যে ইন্টারফেসটা বললাম, এই টানেল জিরো ইন্টারফেসে আমরা কিন্তু একটা আইপি পাই। এখন এটা কিরকম আইপি পাই আপনার ডিপেন্ড করে আপনার ভিপিএন সার্ভার, যে সার্ভারের সাথে আপনি কানেক্ট হয়েছেন, ওই ভিপিএন সার্ভারের ল্যান নেটওয়ার্কে যে রেঞ্জটা ইউজ হইতেছে আইপির, আপনি হচ্ছে সেই রেঞ্জেরই একটা আইপি পান। ওকে, এই যে টানেল জিরো ইন্টারফেসে হচ্ছে যে আমাদের এই সফটওয়্যারটা রান করে। তো যখন আমাদের সিস্টেম একটা প্যাকেট জেনারেট করলো, আচ্ছা একটু ভিজুয়াল ওইতে দেখাই,
এটা কি, আচ্ছা ধরেন এটা হচ্ছে একটা প্যাকেট, নেটওয়ার্ক প্যাকেট বা ডাটা প্যাকেট। তো যখন হচ্ছে আমাদের সিস্টেম, আমরা যখন google.com বা facebook.com ক্লিক করে মানে ইন্টার দিই, ডোমেনটা লিখে, তখন হচ্ছে একটা এইচটিটিপি রিকোয়েস্ট জেনারেট হয়, এটা হচ্ছে সেই এইচটিটিপি প্যাকেট। তো সেই প্যাকেটটা ডিরেক্ট পাঠায় না, সে হচ্ছে হোল্ড করে রাখে। সে হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে যখন আসে, সে হচ্ছে আইপিটা চেক করে যে ডেস্টিনেশন আইপিটা কি। ওকে, তো ডেস্টিনেশন আইপিটা দেখে যে ওকে এটা তো গুগলের, তো এটা আমার নিজের নেটওয়ার্ক না। তো সে কি করে, রাউটিং টেবিলে চেক করে, রাউটিং টেবিলটা দেখে বুঝতে পারে যে ওকে এই প্যাকেটটাকে আমার টানেল জিরো ইন্টারফেস দিয়ে পাঠাতে হবে। তো সে যখন এই প্যাকেটটাকে টানেল জিরো ইন্টারফেস দিয়ে পাঠায়, পাঠানোর পরে এই প্যাকেটটা চলে আসে আমাদের ভিপিএন সার্ভারে, আমার সরি ভিপিএন সফটওয়্যার যেটা বা ভিপিএন অ্যাপ্লিকেশন যেটা ইউজ করে আমরা সার্ভারের সাথে কানেক্ট করছি, সেই সফটওয়্যারের কাছে চলে আসে। এখন এই সফটওয়্যারের কিছু কাজ আছে, এই সফটওয়্যার কিছু কাজ করে যখন তার কাছে এই টানেল জিরো ইন্টারফেস দিয়ে প্যাকেটটা আসে। এখন আসি যে এই অ্যাপ্লিকেশনটা বা এই সফটওয়্যারটা আসলে কি কাজ করে। আমরা জানি যে আহ, একটা নেটওয়ার্ক প্যাকেট বা একটা ডাটা প্যাকেট ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের কিছু জিনিস লাগে, যেমন সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, তারপর হচ্ছে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। এই জিনিসগুলো হচ্ছে যে লাগে। এবার এই জিনিসগুলো হচ্ছে হেডার আকারে আপনার প্যাকেটের উপরে হচ্ছে অ্যাড হয়, এবং এগুলা দেখে বুঝতে পারে নেটওয়ার্ক ডিভাইসগুলা যে প্যাকেটটাকে কোথায় পাঠাতে হবে বা কোন ডিভাইসের জন্য এই প্যাকেটটা আসছে। তো আমরা যখন ফার্স্টে google.com-এ যাওয়ার জন্য ডোমেনটা লিখে ইন্টার করলাম, একটা প্যাকেট জেনারেট হইলো, কিন্তু আমরা হচ্ছে ভিপিএন সার্ভার সাথে কানেক্ট করছি। এখন এই প্যাকেটের জন্য সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি কি হবে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট কি হবে। সোর্স পোর্টটা হবে আপনি যেই ক্লায়েন্ট ইউজ করছেন, সেটা যদি ব্রাউজার হয় বা ইমেলের জন্য আউটলুক বা যে কোনো সফটওয়্যার, ওই সফটওয়্যার যেই পোর্টে রান করতেছে বা ওই সফটওয়্যারটা যে পোর্টটা ইউজ করতেছে, সোর্স পোর্ট হিসেবে আপনার ওই পোর্ট নাম্বারটা বসবে। আর ডেস্টিনেশন পোর্ট তো আমরা জানি যে এইচটিটিপির জন্য 80 আর এইচটিটিপিএস এর জন্য 443। তো ডেস্টিনেশন পোর্ট এটা সমস্যা নেই, তো সোর্স পোর্টটাই বসবে হচ্ছে, ধরেন আপনি ব্রাউজার ইউজ করতেছেন, এই ব্রাউজারের সোর্স পোর্ট বসলে এখানে ব্রাউজার সোর্স পোর্ট ধরেন এখানে বললো যে 4545 এরকম একটা, এই প্যাকেটে ফার্স্টে, হ্যাঁ ফার্স্টে। আর ডেস্টিনেশন দিলাম না, ডেস্টিনেশন হচ্ছে যে আমাদের অল টাইম, যদি এইচটিটিপিএস হয় 443, আর যদি এইচটিটিপি হয় তাহলে হচ্ছে 80, ধরেন 443, যেহেতু আমরা google.com ভিজিট করতেছি। এরপর সোর্স আইপি। এখন সোর্স আইপিটা কি হবে, যখন ভিপিএন সাথে কানেক্ট করলাম। জি ভাই বলেন। রাইট রাইট রাইট, হ্যাঁ, যে পোর্ট থেকে ডাটাটা বের হবে। ওকে, তো এখন হচ্ছে সোর্স আইপি, সোর্স আইপিটা কোনটা হবে, যেহেতু আমরা ভিপিএন সার্ভারের সাথে কানেক্ট করছি, ভিপিএন সার্ভারের সাথে কানেক্ট করার সাথে সাথেই আমাদের কম্পিউটারে বা আমাদের ডিভাইসে একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, সেটার নাম হচ্ছে টানেল জিরো, সংক্ষেপে লেখা থাকে টান জিরো বা TUN0। এবং ওই ইন্টারফেস আমরা জানি প্রতিটা ইন্টারফেসের দুইটা করে অ্যাড্রেস থাকে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস, একটা লজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস মিন্স ম্যাক অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস মিন্স আইপি অ্যাড্রেস। তো আমরা ওই টানেল জিরো ইন্টারফেসে সেম একটা আইপি অ্যাড্রেস পাইছি, একটা ম্যাক অ্যাড্রেস পাইছি। এখন আইপি অ্যাড্রেসটা কি ধরনের আইপি অ্যাড্রেস সেটা আমি একটু আগে বলছিলাম, যে আপনার ভিপিএন সার্ভার যে নেটওয়ার্কে আছে, ওই ভিপিএন সার্ভারের প্রাইভেট নেটওয়ার্কে যে আইপি রেঞ্জটা ইউজ হইতেছে, সেটা যদি আপনার অনেক সময় দেখবেন যে 10 ডট এরকম একটা থাকে, 10 ডট সিরিজের আইপি। তো যে সেই নেটওয়ার্ক যদি 10 সিরিজের কোনো একটা আইপি ইউজ করে, মানে 10.10, তাহলে এরকম পাইবেন। আর যদি 192 এরকম ইউজ করে, তাহলে 192, মানে ওইটা নির্ভর করে আপনার এই ভিপিএন সার্ভারের প্রাইভেট নেটওয়ার্কটা আইপি রেঞ্জ কি ধরনের আইপি রেঞ্জ ইউজ করতেছে, সেটা ক্লাস সি এর আইপি না ক্লাস এর আইপি। ওকে, তো সেটা গেল। তো এই তখন এই সোর্স আইপি হিসাবে আপনার এই টানেল জিরো ইন্টারফেসে যে আইপিটা আছে সেটাই হচ্ছে বসবে। তো সেখানে ধরেন বসলো, সরি, সোর্স আইপি,
সোর্স পোর্ট মানে যেই পোর্ট ডাটাটা বের হবে, আর সোর্স আইপি মানে আমার যে সিস্টেম থেকে আসলে ডাটাটা বের হইতেছে, ওকে, তার আইপি অ্যাড্রেস। তো সেখানে ধরেন 10.10.56, তো এটা বসলো সোর্স আইপি। আর আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমরা যে নেটওয়ার্কে কানেক্ট আছি সেই নেটওয়ার্কের সাবনেট হচ্ছে 192.168.0.1/24, মানে ক্লাস সি এর একটা আইপি রেঞ্জ, ওকে। মানে ফিজিক্যাল ইন্টারফেসগুলোতে 192.168.0. এই সিরিজের আইপি আছে, কিন্তু দেখেন ভিপিএন কানেক্ট করার পর সোর্স আইপি হিসেবে কিন্তু আমার ভিপিএন কানেক্ট টানেল জিরো ইন্টারফেসে যে আইপিটা পাচ্ছি সেটা। আর আমার যে এই পিসি, এই কম্পিউটারের ফিজিক্যাল ইন্টারফেসে যে আইপিটা সেটা হচ্ছে এটা 192.168.0.101। এটা হচ্ছে যে আমার যে পিসি ছিল, যে পিসি থেকে আমি হচ্ছে ব্রাউজ করতেছি আর ভিপিএনটা কানেক্ট করছি সেই পিসি। তো ধরেন ওই পিসির আইপিটা হচ্ছে 192.168.0.101। যদি ভিপিএন কানেক্ট না করতাম তাহলে সোর্স আইপি হিসেবে এই 192.168.0.101 এই আইপিটা বসতো, ওকে। যেহেতু আমরা ভিপিএন কানেক্ট করছি, তো সেক্ষেত্রে সোর্স আইপি হিসেবে এই 10.10. মানে কানেক্ট করার পর আমাদের টানেল যে ইন্টারফেসে যে আইপিটা অ্যাসাইন হয়েছে আমরা ওই আইপিটাই সোর্স আইপি হিসেবে দিছি। তারপর আসি সোর্স ম্যাক ওই সেম টানেল জিরো ইন্টারফেসে যে ম্যাকটা, কারণ আমরা আসলে ম্যাক অ্যাড্রেস দেখে বুঝতে পারি যে ডাটাটা কোন ডিভাইসের জন্য বা কোন ডিভাইসকে পাঠাতে হবে, অ্যাকচুয়াল কোন ডিভাইস, ম্যাক অ্যাড্রেস দেখে আমরা সেটা বুঝতে পারি। তো ধরেন সোর্স আইপি সোর্স ম্যাক হিসেবে, আচ্ছা আমি বোঝার সুবিধার্থে মানে এটাই দিলাম যে সোর্স ম্যাক হিসেবে টানেল জিরো, মানে টানেল জিরো ইন্টারফেসে হচ্ছে যে ম্যাক অ্যাড্রেসটা অ্যাসাইন হয়েছে সেই ম্যাক অ্যাড্রেসটা। আর আমাদের ফিজিক্যাল ইন্টারফেসে ধরেন ইটিএস জিরো ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ, মানে বোঝার সুবিধার্থে দিছি, যাতে বুঝতে সুবিধা হয়। মানে আমাদের মেইন ফিজিক্যাল ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে ইটিএস জিরো আর আইপি হচ্ছে 192.168.0.101, ওকে। তো এতটুকু। তো এখন একটা প্যাকেটে এই সকল হেডার অ্যাড হইলো, সোর্স আইপি, সোর্স পোর্ট, সোর্স ম্যাক, ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন ম্যাক। আমি কিন্তু এগুলা কিন্তু অ্যাড করি নাই, ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন ম্যাক এগুলা কিন্তু দেই নাই, ওকে। এগুলা কিন্তু মানে বুঝাই দিয়েছে ডেস্টিনেশন পোর্ট কোনটা হবে আপনার গুগলের সার্ভার, মানে গুগলের সার্ভারের সাথে আমি কানেক্ট করতেছি, তো সেক্ষেত্রে পোর্ট 443 হবে। আর ডেস্টিনেশন আইপি গুগলের সার্ভারের আইপি হবে ডেস্টিনেশন ম্যাক। এখন আসি ডেস্টিনেশন ম্যাক, এটা আসলে আমার কার ম্যাক বসবে, ওকে। তো এখানে ডেস্টিনেশন ম্যাকটা হচ্ছে আপনার, ওকে টু ওয়েট, ওকে। তো ডেস্টিনেশন ম্যাক হচ্ছে আপনার যে ভিপিএন সার্ভারের সাথে আমরা কানেক্ট করছি সেই ভিপিএন সার্ভারেরই হবে, ওকে। হ্যাঁ, ওকে। তো আচ্ছা এখন আসি, যখন আচ্ছা এই যে প্যাকেটটা জেনারেট হইলো, এখানে আপনার হেডারগুলা অ্যাড হইছে, সোর্স পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন আইপি, ডেস্টিনেশন ম্যাক। তো এখন এই প্যাকেটটা, এই ফুল প্যাকেট, এটাকে আমি ইয়া করি, এই একটা প্যাকেট, এই প্যাকেটটা হচ্ছে আপনার এই টানেল জিরো ইন্টারফেসের কাছে, মানে এই টানেল জিরো ইন্টারফেস দিয়ে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর সেটা রিসিভ করবে হচ্ছে আমাদের ভিপিএন সফটওয়্যার। তো এখন ভিপিএন সফটওয়্যার যখন রিসিভ করবে, তার কাজ হচ্ছে আহ, এই যে প্যাকেটটাকে, এটাকে ইনক্রিপ্ট করা। আমরা যে বলছিলাম যে ভিপিএন হচ্ছে একটা ইনক্রিপ্টেড সিকিউর টানেলের ভিতর দিয়ে আমাদের ডাটাটা পাঠায়। তো এই যে ইনক্রিপ্টেড সিকিউর টানেল, এটাই হচ্ছে যে সেই ইনক্রিপ্টেড সিকিউর টানেল। আমাদের যে মেইন ডাটা প্যাকেটটা সেটা যখন আমরা টানেল জিরো ইন্টারফেস দিয়ে পাঠাই, টানেল জিরো ইন্টারফেস দিয়ে পাঠানোর পর সেটা হচ্ছে টানেল জিরো ইন্টারফেসের পিছনে আমাদের ভিপিএন সফটওয়্যারটা রান করতে থাকে। তো যখনই আমরা টানেল জিরো ইন্টারফেস দিয়ে ডাটাটা পাঠাই, টানেল জিরো ইন্টারফেসে যখন ডাটা প্যাকেটটা যায়, যাওয়ার সাথে সাথে সেটা ভিপিএন সফটওয়্যারের কাছে যায়, ভিপিএন সফটওয়্যার সেটা রিসিভ করে। এবং ভিপিএন সফটওয়্যার হচ্ছে কিছু অ্যালগোরিদম ইউজ করে সেটা হচ্ছে এই যে ফুল প্যাকেটটা, এই প্যাকেটটাকে এনক্রিপ্ট করে। ওয়েট, আচ্ছা হ্যাঁ,
তো এই প্যাকেটটাকে এনক্রিপ্ট করলো। এনক্রিপ্ট করার পর এরকম একটা প্যাকেট জেনারেট হলো, এনক্রিপ্টেড প্যাকেট, যেটা ডাটা হচ্ছে রিডেবল না, একদম হিজিবিজি। তো সে এনক্রিপ্ট করলো। এনক্রিপ্ট করার পর এখন কথা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন আসে না, যে আমাদের নেটওয়ার্ক হচ্ছে 192.168.0.101, আর আমরা জানি বাইরের কোনো নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে হলে অবশ্যই আমাদের ডাটা প্যাকেটটাকে আমাদের রাউটারের কাছে পাঠাতে হবে, আমাদের গেটওয়ের কাছে পাঠাতে হবে, এবং ওই রাউটার বা গেটওয়ে ও হচ্ছে জানে যে আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্কে আমাদের কিভাবে যেতে হবে বা কোন পাথ দিয়ে যেতে হবে, তার কাছে হচ্ছে পাথ থাকে বা সে তার আপস্ট্রিমের সাথে কানেক্ট আছে। কিন্তু দেখেন আমরা সোর্স আইপি হিসাবে কিন্তু দিছি অন্য এক রেঞ্জের আইপি, তারপরে সোর্স ম্যাকও দিছি অন্য একটা রেঞ্জের, মানে অন্য অন্য ম্যাক, অন্য একটা ম্যাক অ্যাড্রেস দিছি। কিন্তু আমাদের তো ফিজিক্যাল ইন্টারফেস, মানে ডাটা প্যাকেটটা তো অবশ্যই আমার কম্পিউটারের ফিজিক্যাল যে ইন্টারফেসটা আছে, যেটা যেটাতে হচ্ছে যে আমাদের ল্যান কেবল বা ইথারনেট কেবলটা এসে কানেক্ট হয়েছে, সেটা দিয়ে বের হবে অ্যাকচুয়াল যেটা, এবং ওইটা দিয়ে বের হয়। যতই লজিক্যাল ইন্টারফেস থাকুক আর যতই যাই কিছু থাকুক, লজিক্যালি কখনো ডাটা আপনার ডেস্টিনেশনের কাছে যাইতে পারে না, ওইটা অবশ্যই আপনার ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে বের হতে হবে। এবং ওই কেবল দিয়ে হচ্ছে আপনার নেক্সট যে ডিভাইসটা, মানে কেবলের আরেকটা প্রান্ত নেক্সট যে ডিভাইসের সাথে কানেক্ট আছে ওই ডিভাইসে যা পৌঁছাবে। কিন্তু কথা হচ্ছে আমরা তো সোর্স আইপি দিছি অন্য একটা রেঞ্জের, এবং আমাদের যদি রাউটারের কাছে পাঠাইতে হয় প্যাকেটটা, সেটা অবশ্যই আমাদের রাউটারের যে গেটওয়ে 192.168.0.1 সেই গেটওয়েতে পাঠাইতে হবে। কিন্তু এটা কি কখনো পসিবল এভাবে, মানে আমাদের সোর্স আইপি একটা কিন্তু ডেস্টিনেশন আরেকটা, মানে আমাদের তো সোর্স আইপি আরেকটা হইলেও ডেস্টিনেশন যদি অন্যটা হয়, সেক্ষেত্রে আমরা কি করি, গেটওয়ে ইউজ করি। কিন্তু গেটওয়েটা কি করতে হবে, আমার সেম নেটওয়ার্কের ভিতরে থাকতে হবে। কিন্তু গেটওয়েটাই যদি মনে করেন অন্য একটা নেটওয়ার্ক হয়ে যায়, আপনার সোর্স একটা নেটওয়ার্ক হয়ে গেছে 10.10 সিরিজের একটা নেটওয়ার্ক হয়েছে, ডেস্টিনেশন আরেকটা নেটওয়ার্ক হয়ে গেছে 192.168, তখন এটা মানে এটা এভাবে তো কমিউনিকেশন কখনোই পসিবল হইব না। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়, এই যে ইনক্রিপ্ট করলো, ইনক্রিপ্ট করার পর এই ভিপিএন সফটওয়্যারটা সে কি করে, আবার নতুন কইরা এই ইনক্রিপ্টেড ডাটার উপরে হেডার অ্যাড করে। কি হেডার অ্যাড করে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। এই যে ধরেন এই যে ইনক্রিপ্টেড প্যাকেট, আমাদের যে এই প্যাকেটটা ছিল, এই প্যাকেটের ভিতরে কি কি জিনিস ইনক্রিপ্ট আছে আমি বলি। এখানে আপনার এইচটিটিপি রিকোয়েস্ট, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে যখন ওয়্যার শার্ক দিয়া নেটওয়ার্ক প্যাকেট ক্যাপচার করছিলাম, সেখানে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট প্যাকেট দেখছিলাম, যেখানে কিছু ডাটা ছিল, যেমন এইচটিটিপি রিকোয়েস্ট হেডার, এইচটিটিপি রিকোয়েস্ট বডি, এই সকল কিছু ছিল। তারপর কি আর কি ইনক্রিপ্ট করছে, আর হচ্ছে এই যে আমরা সোর্স পোর্ট যে হেডার অ্যাড করছিলাম, ডেস্টিনেশন পোর্ট, তারপরে সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, এই যে এগুলা, এই হেডারগুলা যে অ্যাড করছি না, এই হেডারগুলা হচ্ছে যে আপনার ইনক্রিপ্ট করে দিছে। ইনক্রিপ্ট করে এরকম একটা প্যাকেট জেনারেট করছে, যেটা দেখে আসলে কিছু বোঝার উপায় নেই যে এখানে অ্যাকচুয়াল কি ডাটা আছে। কিন্তু আমার এই প্যাকেটটাকে ডেস্টিনেশন পর্যন্ত পাঠাইতে হইলে অবশ্যই আমার এই প্যাকেটে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, এই সকল কিছু অ্যাড করতে হবে। তো তখন হচ্ছে এই ভিপিএন সফটওয়্যারটা অ্যাড করা শুরু করে। কি অ্যাড করবে, সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট অ্যাড করবে। তো এখন কথা হচ্ছে সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট, আপনাদের কাছে একটা কোয়েশ্চেন, এখন এই জায়গায় সোর্স পোর্ট মানে কোন পোর্টটা ইউজ হবে এখানে, সোর্স পোর্টটা বলেন। জি জি, বুঝি নাই ভাই, আপনার সাউন্ড আসে নাই। আচ্ছা, আমি একটু ইজি করে দিই। আপনার ফার্স্টে যে প্যাকেটটা ছিল সেখানে সবকিছুই ভিজিবল ছিল, আপনার এইচটিপি রিকোয়েস্ট যে প্যাকেট ছিল সেটা ভিজিবল ছিল, এবং তারই সাথে যেই হেডারগুলো ছিল, আপনার পোর্ট হেডার, আইপি হেডার, এই সকল হেডারগুলো যে ছিল, সেখানে যে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, এগুলা ছিল, এগুলা আপনার টানেল জিরো ইন্টারফেস দিয়ে আসছে, আসার পর ভিপিএন সফটওয়্যার রিসিভ করছে, এবং ভিপিএন সফটওয়্যার বিশেষ অ্যালগোরিদম ইউজ করে সে হচ্ছে ওই হেডার সহ ফুল ডাটাটা যেটা ছিল সবগুলাই ইনক্রিপ্ট করছে। এখন তাকে আবার নতুন করে হচ্ছে এই হেডারগুলো আবার অ্যাড করতে হবে, যেন সে ডেস্টিনেশন পর্যন্ত এই প্যাকেটটা পাঠাইতে পারে। তো এখন বলেন যে সোর্স, হ্যাঁ,
না না, সোর্স পোর্ট 80 কেন ইউজ হবে? সোর্স পোর্ট 80, 80 তো ইউজ হয়ে থাকে মেনলি, এগুলা রেজিস্টার্ড পোর্ট। 80, 443 এগুলা রেজিস্টার্ড পোর্ট। বিশেষ কিছু কিছু সফটওয়্যার হচ্ছে আপনার এই সকল পোর্ট ইউজ করে, যেমন আমাদের যে এইচটিটিপি সার্ভার সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো হচ্ছে পোর্ট নাম্বার 80, 443 এই পোর্টগুলো ইউজ করে। আমি বলি এখানে, যেহেতু আমার এই প্যাকেটটা, ফার্স্ট যে প্যাকেটটা, এটা তো টানেল জিরো ইন্টারফেস দিয়ে ভিপিএন সফটওয়্যারের কাছে আসছে, তো ভিপিএন সফটওয়্যার তো সেখানে ইনক্রিপ্ট করছে। তো ইনক্রিপ্ট করার পর যেহেতু সে ইনক্রিপ্ট করছে, ইনক্রিপ্ট করার পর ডাটাটা কি হয়েছে, এরকম একটা ডাটা হয়েছে না, যেটা তো আমরা কেউ পড়তে পারবো না, তাই তো? এখন এই ডাটাটা একমাত্র যে ইনক্রিপ্ট করছে সেই তো ডিক্রিপ্ট করতে পারবে, তাই না? এখন যদি সেই ডাটাটা ডিরেক্ট আমার ব্রাউজারের কাছে চলে আসে, আমার ব্রাউজার কি আমাকে এইচটিটিপি রেসপন্সটা দিতে পারবে? বা আমরা কি দেখতে পারবো এইচটিটিপি রেসপন্স, সুন্দর ওয়েবসাইটের যে ব্যানার, নেভবার, এগুলো এগুলো কিছু দেখতে পারবো? কারণ ফুলটা তো ইনক্রিপ্টেড থাকবে। আর যে ইনক্রিপ্ট করছে তাকেই তো ডিক্রিপ্ট করতে হবে। যদি একজন ইনক্রিপ্ট করতো আরেকজন যদি ডিক্রিপ্ট করতে পারতো, তাহলে তো সিকিউরিটি তো আর থাকতো না। ঠিক বলছি না? তো এখন যেহেতু আমাদের এই ভিপিএন সফটওয়্যার এ হচ্ছে ইনক্রিপ্ট করলো, ইনক্রিপ্ট করার পর সে, আমরা একটু আগে যেটা বলছেন যে সোর্স পোর্টটা কি, আমার যে পোর্ট থেকে আমার ডাটাটা আউট হয়, মানে যে পোর্ট থেকে আমাদের প্যাকেটটা বের হয়, তো যে পোর্ট থেকে বের হয়েছে, এই যে ধরেন আমাদের ভিপিএন সফটওয়্যার, তার সফটওয়্যার যে কোড, সেই কোডের ভিতরে হার্ড কোড করা আছে যে ভিপিএন সফটওয়্যার পোর্ট, যে কোনো একটা পোর্ট ধরেন সাপোজ 6565, 6565, এই পোর্টে এই সফটওয়্যারটা রান করতেছে, মানে এই পোর্ট থেকে হচ্ছে আমাদের এই ডাটাটা বের হবে। এবং ভিপিএন সফটওয়্যার যেহেতু আমার, হ্যাঁ, ভিপিএন সফটওয়্যার যে পোর্টটা ইউজ করতেছে, তার কোডের ভিতরে যে হার্ড কোড করা আছে পোর্টটা, সেই পোর্টটাই সে এখানে সোর্স পোর্ট হিসেবে বসাবে। কারণ কি? কারণটা হচ্ছে যেহেতু সে ইনক্রিপ্ট করছে, রেসপন্স যখন আসবে, রেসপন্সটা অবশ্যই ভিপিএন সার্ভার হয়েই আসবে, এবং ভিপিএন সার্ভারও ভিপিএন টেকনোলজি, ভিপিএন এর যেই কাজ সেই অনুযায়ী সেও হচ্ছে প্যাকেটটাকে ইনক্রিপ্ট করবে, তাই তো? তো সে যখন ইনক্রিপ্ট করবে, তো সেই ইনক্রিপ্টেড প্যাকেটটা তো আমাদের ভিপিএন ক্লায়েন্টই আবার ডিক্রিপ্ট করতে পারবে, কারণ তাদের ভিতরেই কানেকশন ক্রিয়েট হয়েছে, এবং তারা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে এই ইনক্রিপশন এবং ডিক্রিপশনটা করে থাকে। তো যেহেতু তার এই পোর্ট দিয়ে সে ডাটাটা বের করছে, অবশ্যই তার এই পোর্টে আবার ডাটাটা আসতে হবে। একমাত্র এই পোর্ট দিয়ে যদি ডাটাটা আসে, তাহলে আমার এই ভিপিএন সফটওয়্যারটা রিসিভ করতে পারবে। আর যদি রিসিভ করতে পারে তাহলে সেই ডিক্রিপ্ট করতে পারবে, আর যদি রিসিভ না করতে পারে তাহলে তো ডিক্রিপ্ট করতে পারবে না। তো এই জন্যই সোর্স পোর্ট হিসেবে আমাদের ইনক্রিপশন করার পর সোর্স পোর্ট হিসেবে আমাদের ভিপিএন সফটওয়্যারের সোর্স পোর্ট ইউজ হয়। বুঝাইতে পারছি ব্যাপারটা? ওকে, আচ্ছা, এখানে এর আমি মার্ক করে দিই তাহলে সুবিধা হইব। সোর্স সোর্স পোর্ট ভিপিএন, ওকে, মানে সহজে বোঝানোর জন্য। ওকে, তো সোর্স পোর্ট এটা। আচ্ছা, তারপর ডেস্টিনেশন পোর্ট কি, কোনটা ইউজ হবে? ডেস্টিনেশন পোর্ট ইউজ হবে আমাদের গুগলের ডেস্টিনেশন পোর্ট। আর আচ্ছা, একটু ওয়েট, এখানে আমি একটা জিনিস ভুল বলছি আপনাদের। সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট, না না, একটা জিনিস এই জায়গায় আমার প্যাচ লাগাই দিছি। একটু ওয়েট ভাই, এক সেকেন্ড আমার। সো হ্যাঁ, এটা ঠিক আছে। ডেস্টিনেশন, একটা তো প্যাচ লাগছে এই জায়গায়, আমি ওটা জিনিস আপনাদের ভুল বলছি। হ্যাঁ ভাই, আইপি, এখানে সোর্স আইপি এটা তো ঠিক আছে, সোর্স আইপি এটাই হবে, কারণ ভিপিএন সার্ভারের কাছে যখন যাচ্ছে, সেটা যখন সে ডিক্রিপ্ট করবে, সে দেখে বুঝতে পারবে ওকে এটা আমারই নেটওয়ার্কের, আমারই নেটওয়ার্কের একটা, আমারই নেটওয়ার্কের, আমার নেটওয়ার্ক থেকে হচ্ছে যে এই রিকোয়েস্টটা আসছে। না হইলে সে ইনক্রিপ্ট হওয়ার পর
সে সোর্স পোর্ট হিসেবে আমার ভিপিএন যে সফটওয়্যার তার পোর্ট বসবে, আর সোর্স আইপি হিসেবে আমার যে মেইন ফিজিক্যাল ইন্টারফেসটা আছে সেটার আইপি বসবে। কারণ হচ্ছে যে আমাদের মেইন ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে ডাটাটা পাঠাইতে হবে, আর যে আমাদের ইসের কাছে যখন যাবে রাউটারের কাছে, সে দেখবে যে আসলে এটা কোন আমার নেটওয়ার্ক থেকে প্যাকেটটা আসছে কিনা বা কোন সোর্স থেকে আসছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের অবশ্যই আমাদের ফিজিক্যাল ইন্টারফেসের আইপিটা দেওয়া লাগবে, কারণ ওই ফিজিক্যাল ইন্টারফেস দিয়ে ডাটাটা বের হয়, আর যখন ওই ফিজিক্যাল ইন্টারফেস ডাটাটা বের হবে আমার সোর্স আইপি হিসেবে আমাদের ফিজিক্যাল ইন্টারফেসের আইপিটা বসবে। তো এখানে সোর্স আইপি হিসেবে আমাদের ফিজিক্যাল যে ইন্টারফেসের যে আইপিটা আছে, এই যে বলছিলাম 192.168.0.101, এটা বসবে। এবং ডেস্টিনেশন আইপি হচ্ছে যে আপনার গুগলেরটাই বসবে। হ্যাঁ, যেহেতু আমরা গুগলের সাথে পিং করতেছি, গুগল সার্ভারে রিচ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে গুগলের না না আমি এখানে একটা প্যাচ লাগাই দিছি। হ্যাঁ, ভুল বলছি ভাই, সরি। আমার আমার ফার্স্ট যে প্যাকেটটা ছিল সেখানে সোর্স পোর্ট হিসেবে আমাদের ব্রাউজারের পোর্ট এটা বসবে, সোর্স আইপি হিসেবে আমাদের টানেল যে ইন্টারফেসের যে আইপিটা সেটা। কিন্তু ডেস্টিনেশন আইপি কোনটা হবে? আমরা আমাদের যে প্যাকেটটা সেটা তো ভিপিএন সার্ভারের কাছে পাঠাচ্ছি, তাই তো? তো সেখানে আপনার হচ্ছে ভিপিএন সার্ভারের আরে না না আমি আবার কি বলতেছি, মাথা ঘুলায় গেছে ভাই, প্রচুর বুঝছেন টেনশনে আছে আমার। যাই হোক, না, ইনক্রিপ্ট করার আগে কম্পিউটারের আইপি হবে না, ইনক্রিপ্ট করার পরে হচ্ছে কম্পিউটারের আইপি হবে। ইনক্রিপ্ট করার আগে যদি কম্পিউটার আইপি দিয়ে দিই আর ইনক্রিপ্ট করার পরে যদি টানেল জিরো ইন্টারফেসের আইপি দিই, তাহলে তো আমার প্যাকেট তো মানে আমার নেটওয়ার্কে ট্রাভেল করবে না, আমার ডেস্টিনেশন যে রাউটার সেখানে যাবে না। আচ্ছা আমি বলতেছি, ফার্স্টে যেটা বলছি সেটা তো বুঝছেন, মানে ফার্স্ট যে প্যাকেটটা জেনারেট হয়েছে আমাদের কাজ কি, আমি আবার একটু এখান থেকে বলি। ভিপিএন ইউজ করার মেইন মোটিভ হচ্ছে আমরা যাতে একটু হলো অ্যানোনামাস থাকতে পারি। আমরা যে সকল ওয়েবসাইটগুলো ব্রাউজ করতেছি, যে ইন্টারনেট ইউজ করতেছি, সেগুলো কিন্তু আমাদের আইএসপি দেখতে পারে। কিভাবে দেখতে পারে? এই যে আমাদের প্যাকেটগুলো যে যাচ্ছে কোন ডেস্টিনেশনের কাছে যাচ্ছে সেটা তো আমাদের আইএসপি ট্র্যাক করতে পারতেছে, কারণ আইএসপি থেকে অ্যাকচুয়াল রাউটটা হয়ে থাকে। তো যখন আমরা গুগলের সার্ভারে যাই সেক্ষেত্রে ডেস্টিনেশন হিসেবে গুগলের আইপিটা থাকে, আইএসপি সেটা ইজিলি দেখতে পারতেছে এ হচ্ছে গুগলের আইপিতে যাচ্ছে। বা আমরা আদার যে সকল ওয়েবসাইটগুলো ভিজিট করি সেই ওয়েবসাইটের যে আইপিটা থাকে আইএসপি হচ্ছে সেই আইপিটা দেখতে পারতেছে, ওকে সে হচ্ছে যে এই আইপিতে রিচ করতেছে। তো ভিপিএন ইউজ করার মেইন রিজন হচ্ছে আমাদের ফুল প্যাকেটটাকে ইনক্রিপ্ট করে দেওয়া, এবং আইএসপি যাতে কোনো কিছুই না জানতে পারে যে আমরা কোন সার্ভারে রিচ করতেছি বা কোন ওয়েবসাইট ব্রাউজ করতেছি। কিন্তু হ্যাঁ, আইএসপি একটা জিনিস শুধু দেখতে পারবে, একটা জিনিস জানবে, সেটা হচ্ছে যে আমরা ভিপিএন ইউজ করতেছি বা আমরা যে ভিপিএন সার্ভারের সাথে কানেকশন করতেছি সে শুধু ওই ভিপিএন সার্ভারের কানেকশনটাই দেখতে পারবে, কারণ সেখানে ওই আইপিটা ভিজিবল হচ্ছে। যখন আমাদের প্যাকেটটা পাঠাই আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে, ফার্স্টে সোর্স তো আমাদেরটাই থাকবে, কিন্তু ডেস্টিনেশন আইপি হিসেবে থাকবে হচ্ছে ভিপিএন সার্ভারের সাথে যে কানেক্ট করছে ভিপিএন সার্ভারের আইপি। কারণ কি, আমাদের প্যাকেটটা ফার্স্টে ওই ভিপিএন সার্ভারের কাছে পাঠাতে হয়, তারপর ওই ভিপিএন সার্ভার হচ্ছে প্যাকেটটাকে ডিক্রিপ্ট করার পর সে দেখতে পারে যে অ্যাকচুয়াল ডেস্টিনেশন আসলে কোনটা। তো এটাই হচ্ছে যে মেইন কাহিনী। আমরা যখন ফার্স্টে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করি, ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আমাদের ফার্স্টে যে প্যাকেটটা জেনারেট হয় এইচটিটিপি রিকোয়েস্ট প্যাকেট, সেখানে যে হেডারগুলো অ্যাড হয় সেখানে সোর্স পোর্ট হিসেবে আমাদের ব্রাউজারের পোর্ট, তারপর ডেস্টিনেশন পোর্ট হিসেবে আমাদের গুগলের সার্ভার যে পোর্ট নাম্বার 80 অথবা 443 সেটা অ্যাড হবে। সোর্স আইপি হিসেবে তখন অ্যাড হবে হচ্ছে যে আমাদের টানেল জিরো ইন্টারফেসের আইপিটা। কারণ যখন হচ্ছে আমাদের ভিপিএন সার্ভার প্যাকেটটাকে ডিক্রিপ্ট করার পর সে দেখতে পারবে যে সোর্স আইপি আসলে কি, তখন সে বুঝবে ওকে এই প্যাকেটটা হচ্ছে আমারই নেটওয়ার্কের। এবং এটা কেন, এটা একটু পরে বলতেছি যে সোর্স আইপি এইটাই কেন দিতেছি বা এটাই কেন দেওয়া লাগতেছে। তারপর ডেস্টিনেশন আইপি হবে গুগলের, কারণ যেহেতু আমরা গুগলের সার্ভারে রিচ করতে যাচ্ছি। এরপর এই হেডারগুলো অ্যাড করার পর ফুল একটা প্যাকেট জেনারেট হইলো, একদম ফুলফিল একটা প্যাকেট হেডার সহ। সেটা রাউটিং টেবিল চেক করে দেখতে পারলো যে ওকে এই প্যাকেটটাকে আমার টানেল জিরো ইন্টারফেসে পাঠিয়ে দিতে হবে। তো প্যাকেটটাকে টানেল জিরো ইন্টারফেসে পাঠিয়ে দিল। টানেল জিরো ইন্টারফেসে আমার রান করতেছে আমাদের ভিপিএন যে সফটওয়্যার, সেই ভিপিএন সফটওয়্যারটা।
তো সেই ভিপিএন সফটওয়্যারটা রিসিভ করলো, এবং রিসিভ করার পর সেই ভিপিএন সফটওয়্যারের মেন কাজই হচ্ছে প্যাকেটটাকে ইনক্রিপ্ট করে ফেলা। এবং সে কী করলো, সে প্যাকেটটাকে ইনক্রিপ্ট করে ফেললো। ইনক্রিপ্ট করার ফলে ভিতরে আমার কি ডাটাটা আছে, ভিতরে আছে আমি কোন ওয়েবসাইটে ভিজিট করতে চাচ্ছি, তার আইপি, তার পোর্ট, এবং আমার যে এইচটিটিপি প্যাকেটটা ছিল, রিকোয়েস্ট প্যাকেট, সেটা ফুললি ইনক্রিপ্ট করে ফেললো। হেডার সহ সোর্স পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন আইপি সহ সব কিছু ইনক্রিপ্ট করে ফেলছে, যাতে কোনো কিছুই দেখা না যায়, মানে অ্যাকচুয়াল ডাটাটা কি কোনো কিছু না, কিচ্ছু দেখা যাবে না, সব একদম ইনক্রিপ্ট করে ফেলছে। ইনক্রিপ্ট করার পর একটা সেকেন্ড প্যাকেট জেনারেট করছে, যেটা হচ্ছে ইনক্রিপ্টেড প্যাকেট। এখন আমাদের এই প্যাকেটটাকে ডেস্টিনেশন পর্যন্ত পাঠাইতে হলে অবশ্যই হেডার অ্যাড করতে হবে, কারণ আমরা জানি প্যাকেটটা হচ্ছে ওএসআই মডেলের 7টা লেয়ার ভিজিট করেই হচ্ছে ইনক্যাপসুলেটেড হয়ে আমার ডিভাইস থেকে বের হয়ে যায়। তো ওএসআই মডেলের লেয়ার অনুযায়ী ডাটা অ্যাপ্লিকেশন থেকে প্রেজেন্টেশন আসছে, প্রেজেন্টেশন থেকে সেশন থেকে আসবে হচ্ছে আপনার ট্রান্সপোর্ট লেয়ারে এসে অ্যাড হবে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। তো সোর্স পোর্ট হিসেবে কোন পোর্ট অ্যাড হবে হচ্ছে আমাদের ভিপিএন ক্লায়েন্ট বা ভিপিএন সফটওয়্যারের যে পোর্ট, সেই পোর্ট, কারণ এ হচ্ছে আমার প্যাকেটটাকে ইনক্রিপ্ট করছে, এবং প্যাকেটটা যে আসবে সেটা অবশ্যই আবার আমার ভিপিএন সফটওয়্যারের কাছেই আসতে হবে। এই জন্য সোর্স পোর্ট হিসেবে এই ভিপিএন সফটওয়্যার বা ভিপিএন ক্লায়েন্টের যে সোর্স পোর্ট বা তার যেই পোর্ট, সেই পোর্টটা অ্যাড করা হয়েছে। তারপর ডেস্টিনেশন পোর্ট হিসেবে আমরা হচ্ছে যখন ভিপিএন, আমি একটু দেখাই ধরেন, আচ্ছা এই জায়গায় দেখা, আমরা যখন ভিপিএন সফটওয়্যার ওপেন করি, যে আইপিতে আমরা কানেক্ট করি, সেখানে হচ্ছে পোর্ট থাকে, হ্যাঁ, যে অবশ্যই শুধু আইপি দিয়ে কমিউনিকেশন হয় না, পোর্ট লাগে, যে ওই ভিপিএন সার্ভিসটা আসলে অ্যাকচুয়াল কোন পোর্টে রান করতেছে। দেখতে পারতেছেন এই যে উইন্ডস্ক্রাইব যে ভিপিএনটা ওপেন করছি, এখানে দেখেন এই যে ওয়্যারগার্ড 443 লেখা আছে। এখানে দেখেন কোন কোন প্রোটোকল ইউজ করে আমরা হচ্ছে কানেকশন করতে পারবো সেটা। এখানে দেখেন এই যে ইউডিপি আছে, টিসিপি আছে, সবগুলাই হচ্ছে 443-তে রান করে। তো তখন হচ্ছে আমার ডেস্টিনেশন পোর্ট হিসেবে, আর যদি আমি ধরেন এখানে এই যে লোকেশনে যাই, এই যে এখানে যে শো করতেছে এগুলো হচ্ছে এপিআই কল করে এই সার্ভারগুলো এখানে আনতেছে, এবং আমাকে বলতেছে যে কোনটার স্পিড কিরকম। তো যখন আমি একটাতে ক্লিক করব, এখন হচ্ছে আমার ওই সার্ভারের সাথে টিসিপি হ্যান্ডশেক চলেছে, দেখেন এটা ঘুরতেছে, এই যে টিসিপি কানেকশন কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাকে দেখেন এখানে দেখাইতেছে যে কানেক্টেড বা অন, এবং সাথে সাথে হচ্ছে যে আমি একটা আইপি পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার ভিপিএন সার্ভারের আইপি, যেটা আমার পাবলিক আইপি হিসেবে দেখাইতেছে। তো আমরা হচ্ছে এই ভিপিএন সার্ভার, এই যে 146, আগে কিন্তু আমার আইপি ছিল 103, আর এখন দেখেন আমরা 146 রেঞ্জের একটা আইপি পেয়েছি, পাবলিক আইপি, যেটা হচ্ছে ওই ভিপিএন সার্ভার, যে ভিপিএন সার্ভারের সাথে আমরা কানেকশন করলাম। তো এখন পোর্ট হিসেবে 443 ইউজ হইতেছে, আর আইপি হিসেবে এই আইপিটা ইউজ হইতেছে 146। তো সোর্স আইপি হিসেবে আমাদের আচ্ছা সোর্স কি ডেস্টিনেশন পড়েছিলাম, হ্যাঁ ডেস্টিনেশন পোর্ট 443 অ্যাড হবে আমাদের ভিপিএন সার্ভার, যেহেতু 443 তে রান করতেছে এবং আমরা ওই 443 তে কানেকশন করছি, তো সেক্ষেত্রে ডেস্টিনেশন পোর্ট হিসেবে 443। তো আমি এটা অ্যাড করি, ডেস্টিনেশন পোর্ট, এটা হবে ভিপিএন সার্ভার 443, বা ওই ভিপিএন সার্ভারটা যে পোর্টে রান করতেছে সেটা। এখন গেল ট্রান্সপোর্ট লেয়ার থেকে আমার প্যাকেটটা ইনক্যাপসুলেট হইলো, সোর্স পোর্ট অ্যাড হইলো, ডেস্টিনেশন পোর্ট অ্যাড হইলো, তারপরে সেটা আসলো আমার নেটওয়ার্ক লেয়ারে। টাইম কি শেষ নাকি? আর ওকে, তো ডেস্টিনেশন পোর্ট অ্যাড হইলো, এরপরে আমার আসলো নেটওয়ার্ক লেয়ারে অ্যাড হয় হচ্ছে যে আমার আইপি অ্যাড্রেস, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি। এখন হচ্ছে সোর্স আইপিটা অ্যাড হবে আমার এই যে ফিজিক্যাল ইন্টারফেস যেটা, সেটার। কারণ এখন দেখেন, এখন জিনিসটা আপনি নর্মালি চিন্তা করবেন, এখন আপনি কোনো ভিপিএন টিপিএন কিছু চিন্তা করবেন না। নর্মাল আমরা কি করি, নর্মাল কোনো একটা ওয়েবসাইট যখন ব্রাউজ করি, তখন আমার সোর্স পোর্ট হিসেবে আমাদের যে ফিজিক্যাল ইন্টারফেসের যে আইপিটা, সেটাই ইউজ হয়, কারণ সেটা আমার রাউটার থেকে যখন আবার ব্যাক আসবে আমার কম্পিউটারে, তো সেটা তো আমার সোর্স পোর্ট দেখেই ব্যাক আসবে, তাই তো? মানে সাপোজ ধরেন এটা রাউটারের কাছে প্যাকেটটা রেসপন্স হিসেবে আসলো, আসার পর রেসপন্সের ক্ষেত্রে ডেস্টিনেশন আইপি কি দেখে সেট করবে, সেটা তো আমার সোর্স আইপি দেখেই সেট করবে, তাই তো? দেখবে যে সোর্স আইপি যখন আমার 192.168.0.101, তখন সেটা
আবার ডেস্টিনেশন আইপি হিসেবে সেট হয়ে যাবে যখন সার্ভার থেকে রেসপন্স আসবে। এই প্যাকেটটা যখন রাউটারের কাছে আসবে তখন রাউটার দেখবে ওকে 192.168.0.101 এটা তো আমারই নেটওয়ার্কের। তখন হচ্ছে যে সে এই আইপি টেবিলটা চেক করে এই আইপির সাথে যে ম্যাক অ্যাড্রেসটা ম্যাপ করা আছে সেই ম্যাক অ্যাড্রেস সে হচ্ছে যে ডাটা প্যাকেটটা পাঠিয়ে দেবে। তো এই জন্য মূলত আমাদের সোর্স আইপি আমাদের ফিজিক্যাল ইন্টারফেসের আইপিটাই বসানো হয়, কারণ রেসপন্সের ক্ষেত্রে যখন রাউটারের কাছে রেসপন্সটা আসবে তখন সেই ডেস্টিনেশন আইপিটা দেখেই প্যাকেটটা ফরওয়ার্ড করে। কিন্তু সোর্স আইপি যদি আপনি অন্য একটা দিয়ে দেন আপনার মানে কমিউনিকেশন হবেই না, ঠিক আছে, সোজা কথা কমিউনিকেশন হবেই না, কনফ্লিক্ট হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার সোর্স আইপি হিসাবে আমাদের মেইন ফিজিক্যাল ইন্টারফেসের যে আইপিটা সেটা অ্যাড হয়, কারণ এটা অটোমেটিক। আমাদের যখন নেটওয়ার্ক লেয়ারে আসে তখন ডিসাইড হয় যে কোন ইন্টারফেস দিয়ে বের হবে। তো যখন ডিসাইড হয় যে আমার এই ইন্টারফেস দিয়ে বের হবে তখন সেই ইন্টারফেসের যে কি আইপি বা ওই ইন্টারফেসে যে আইপিটা অ্যাসাইন করা আছে ওই আইপিটাই সোর্স আইপি হিসেবে অটোমেটিকলি অ্যাসাইন হয়ে যায়। এটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের ভিতরে এই ক্যালকুলেশনটা হয় অটোমেটিক। আপনার ধরেন সাপোজ অনেকগুলো ইন্টারফেস আছে এবং আপনি অনেকগুলো বলতে ধরেন একটা ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করতেছেন, সেম নেটওয়ার্কের সাথেই কানেক্ট আছেন, একটা ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করতেছেন আর একটা ইথারনেট কেবল। তো সেক্ষেত্রে আপনার যদি সিলেক্ট হয় যে ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে আপনার ডাটা প্যাকেটটা পাঠাবে তখন কি করে আমার অপারেটিং সিস্টেম বা কার্নাল সে চেক করে এই ওয়াইফাই অ্যাডাপ্টার এর যে ইন্টারফেস এই ইন্টারফেসে কোন আইপিটা অ্যাসাইন হয়েছে, সে হচ্ছে ওই আইপিটাই সোর্স আইপি হিসেবে আপনার বসায় দেয়। ওকে, এটা অটোমেটিকলি হয়ে যায়, আপনি চাইলেও এভাবে চেঞ্জ করতে পারবেন না। তো সোর্স আইপি বসলো এটা, এবং এখন ডেস্টিনেশন আইপি বসবে কোনটা? ডেস্টিনেশন আইপি বসবে হচ্ছে আমার ভিপিএন সার্ভারের আইপি। কারণ কি আমার প্যাকেটটা ওই ফার্স্টে আমার এই সার্ভারের কাছে যাওয়ার আগে, মেইন সার্ভারের কাছে যাওয়ার আগে প্যাকেটটা যাবে কার কাছে? আমার হচ্ছে ভিপিএন সার্ভারের কাছে। তো ভিপিএন সার্ভারের কাছে পাঠাতে হলে অবশ্যই আমার ডেস্টিনেশন আইপি ভিপিএন সার্ভারের আইপি দিতে হবে। তো ভিপিএন সার্ভারের আইপি যখন আমরা কানেক্ট করছি সেক্ষেত্রে আমাদের কাছে ওই ভিপিএন সার্ভারের আইপিটা আছে। তো সেক্ষেত্রে ডেস্টিনেশন আইপি আমার হচ্ছে ভিপিএন সার্ভার আইপি। ওকে, ডেস্টিনেশন আইপি হিসেবে বসবে ভিপিএন সার্ভার আইপি, আর সোর্স আইপি তো আমাদের মেইন ফিজিক্যাল ইন্টারফেসের। তারপরে সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক। এখন আমাদের এই যে কি বলে যে ভিপিএন সফটওয়্যার এ যখন এই প্যাকেটটা এনক্রিপ্ট করার পর এই সকল হেডার অ্যাড করার পর এই যে নেটওয়ার্ক লেয়ারের ডেস্টিনেশন আইপি এবং সোর্স আইপি অ্যাড হয়েছে। নেটওয়ার্ক লেয়ারের আরেকটা কিন্তু কাজ আছে, শুধু সোর্স আইপি ডেস্টিনেশন আইপি অ্যাড করার না, নেটওয়ার্ক লেয়ারে আপনার রাউটিংও হয়। এখন এই যে ডেস্টিনেশন আইপি অ্যাড করলো ভিপিএন সার্ভারের, সাপোজ এটা হচ্ছে 143.125, যে আমি ডেমো একটা দিতেছি, এটা হচ্ছে আমার ভিপিএন সার্ভার আইপি ডেস্টিনেশন। তো নেটওয়ার্ক লেয়ারে সে দেখবে এটা হচ্ছে ডেস্টিনেশন, এবং এই ডেস্টিনেশন তো আমার নেটওয়ার্কের না, এটা সে বুঝবে রাউটিং টেবিল চেক করে। তো রাউটিং টেবিল চেক করে সে বুঝবে যে ওকে এই ডেস্টিনেশন তো আমার নেটওয়ার্কের না, এটা ডিফারেন্ট একটা নেটওয়ার্কের। তো সে রাউটিং টেবিলে যে ডাটাটা থাকে, যে বলছিলাম যে ডিফারেন্ট কোনো নেটওয়ার্কে মানে ডেস্টিনেশন যদি আননোন হয়, আমার নিচের নেটওয়ার্কের না হয়, অন্য একটা নেটওয়ার্কের হয়, তাহলে সেই নেটওয়ার্কে যদি পৌঁছাইতে হয় তাহলে গেটওয়ে হিসেবে একটা আইপি সেট করা আছে, সেটা হচ্ছে কার আইপি? আমার নেটওয়ার্কের থাকা রাউটার বা গেটওয়ে যেটা তার আইপি। তো সেখানে রাউটিং ডিসিশন হয়, মানে ডিসিশন নেওয়া হয় অ্যাকচুয়াল ডাটাটা কোন পাথ দিয়ে পাঠাবে। সেখানে সিলেক্ট হয় যে আমার গেটওয়ে আইপি, এই গেটওয়ে আইপিতে পাঠাতে হবে আগে। তখন কি করে, এই যে গেটওয়ে আইপি এর জন্য ম্যাক অ্যাড্রেস লাগবে, কারণ এই রাউটারে যদি আমি এখন প্যাকেটটা পাঠানোর জন্য অবশ্যই সেই রাউটারের ম্যাক অ্যাড্রেসটা লাগবে, কারণ আমরা জানি যে ম্যাক অ্যাড্রেসই অ্যাকচুয়ালি ইউজ হয়ে থাকে কমিউনিকেশনের জন্য। তো তখন আমার কম্পিউটার এই প্যাকেটটা হোল্ড করার পর এআরপি রেজুলেশন করবে, সে হচ্ছে এআরপি রিকোয়েস্ট করবে, সে বলবে যে 192.168.0.1 তোমার ম্যাক অ্যাড্রেসটা কি, তোমার ম্যাক অ্যাড্রেসটা আমাকে দাও, এটা ফুল নেটওয়ার্কে ব্রডকাস্ট করবে। তো ব্রডকাস্ট যখন করবে প্যাকেটটা রাউটারের কাছেও যাবে, তো রাউটার দেখবে যে ওকে এটা তো আমারই আইপি এবং আমার ম্যাক অ্যাড্রেস চাওয়া হয়েছে। তো সে এআরপি রিপ্লাই দিবে, এআরপি রিপ্লাইতে সে তার ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো তখন সোর্স ম্যাক হিসেবে আমাদের মেইন ফিজিক্যাল ইন্টারফেসের যে ম্যাক সেটা বসবে, এবং ডেস্টিনেশন ম্যাক হিসেবে এই যে আমরা রাউটারের যে ম্যাক অ্যাড্রেসটা এআরপি রিকোয়েস্ট করে চাইছিলাম সেই ম্যাক অ্যাড্রেসটা ডেস্টিনেশন হিসেবে বসবে। এবং ফুল একটা প্যাকেট জেনারেট করছে, সেখানে শুধু মেইন যে ডাটাটা সেটা ফুললি ইনক্রিপ্টেড,
শুধু ভিজিবল হচ্ছে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। এখন এই একটা ফুল আবার একটা প্যাকেট জেনারেট হইলো, নতুন একটা প্যাকেট, এই এই প্যাকেট জেনারেট হইলো। এবং এটা হচ্ছে আমরা তো জানি যে ম্যাক অ্যাড্রেস অ্যাড হয় হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে, তারপর হচ্ছে লাস্ট আমাদের লেয়ার ফিজিক্যাল লেয়ার, লেয়ার নাম্বার 1। মানে লাস্ট আবার লেয়ার নাম্বার 1 বলতেছি কারণ ওএসআই মডেলের আপনার 7 নাম্বার লেয়ারকে ধরা হয় 1 নাম্বার লেয়ার, মানে এরকম সিরিয়াল করা 7 6 5 4 এভাবে, মানে নিচ থেকে 1 2 3। হ্যাঁ, লাস্ট নাম্বার মানে লাস্ট যেটা আর কি আমাদের ভাষায় লাস্ট, সেটা ওএসআই মডেলের 1 নাম্বার। কারণ সেটা 1 নাম্বার এই হিসেবে বলা হয়েছে কারণ ডাটাটা যখন আসে তখন ওই ফিজিক্যাল লেয়ার 1, তারপর ডাটা লিঙ্ক লেয়ার 2, এইভাবে যে নিচ থেকে উপরে ডিক্যাপসুলেশন হইতে হইতে যায়, সেই ক্ষেত্রে আসলে এইভাবে 1 2 3 ধরা হয়। তো যখন ফিজিক্যাল লেয়ারে পৌঁছায়, ফিজিক্যাল লেয়ারের কাজ একটাই, সেটা কি আমার আরো কাজ হয়, এগুলা কিন্তু আপনার ফুললি থাকে, মানে বাইনারি ফরম্যাটে থাকে। তো ফিজিক্যাল লেয়ারের কাজটা হচ্ছে এই বাইনারিটাকে আপনার ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে আমার কেবল দিয়ে পাঠিয়ে দেওয়া। তো সেম এই বাইনারি ডাটাটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করা হয়, কনভার্ট করে মানে সেটা যদি আপনার ওয়্যার্ড ইন্টারফেস হয় তাহলে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হবে, আর যদি ওয়াইফাই অ্যাডাপ্টার হয় সেটা ওয়্যারলেস সিগন্যালে কনভার্ট হবে। তো ধরেন আমরা ওয়্যার্ড নেটওয়ার্কের কথা চিন্তা করতেছি, তো ওয়্যার্ড ইন্টারফেস, সেক্ষেত্রে ফিজিক্যাল লেয়ারে এই ফুল ডাটাটা, এই ফুল বাইনারিটাকে বিট বাই বিট আপনার ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করা হবে, এবং ওই ইলেকট্রিক সিগন্যালটা ইন্টারফেস দিয়ে আমার যখন পাঠাবে, মানে ইন্টারফেস দিয়ে যখন যাইতে থাকবে তখনই আপনার ইলেকট্রিক সিগন্যাল কনভার্ট হতে থাকবে। আর ওই ডাটাটা ওই কনভার্ট হয়ে ইলেকট্রিক সিগন্যালটা আমার কেবল দিয়ে রাউটারের কাছে চলে যাবে। রাউটার কি করবে, রাউটারের ইন্টারফেসে যখন ইলেকট্রিক সিগন্যালটা আসবে তখন ওই ইলেকট্রিক সিগন্যালটা আবার বাইনারি ফরম্যাটে কনভার্ট হবে, ডিজিটাল সিগন্যালে কনভার্ট হবে। যখন রাউটার ইন্টারফেস দিয়ে ঢুকবে, ঢুকার সাথে সাথে তখন রাউটার দেখতে পারবে ওকে সোর্স পোর্ট এটা, ডেস্টিনেশন পোর্ট এটা, সে এগুলোর দিকে কিছু দেখবে না, সে ডিরেক্ট নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ারটা দেখবে। ফার্স্টে সে চেক করবে ডাটা লিঙ্ক লেয়ারটা, হ্যাঁ ডাটা লিঙ্ক লেয়ারে সে দেখবে যে সোর্স পোর্টটা কি, সরি ডেস্টিনেশন পোর্টটা কি, ডেস্টিনেশন ম্যাকটা কি। সে যখন দেখবে যে ডেস্টিনেশন ম্যাক তার ম্যাক দেওয়া, সে তখন বোঝে যে ওকে এই ডাটা প্যাকেটটা আমার জন্য আসছে। এবং ডেস্টিনেশন আইপি যখন দেখবে তখন সে দেখে বুঝবে যে ওকে প্যাকেটটা আমার কাছে আসছে কিন্তু অ্যাকচুয়াল আমার জন্য না, আসছে ডাটা প্যাকেটটা ফরওয়ার্ড করার জন্য। আমরা ওই যে গত ক্লাসে এমআইটিএম যখন পড়ছিলাম তখন আমরা ওই যে কম্পিউটারে আমাদের অ্যাটাকার মেশিনে আইপি ফরওয়ার্ডিং অন করছিলাম, কারণ সেখানে দেখেন ডেস্টিনেশন আইপি কিন্তু ডিফারেন্ট ছিল, কিন্তু ডেস্টিনেশন ম্যাক কিন্তু আমাদের কালি লিনাক্স বা আমাদের অ্যাটাকার মেশিনের ছিল। কারণ ডেস্টিনেশন ম্যাক যেহেতু অ্যাটাকার মেশিনের ছিল, সেক্ষেত্রে ওই প্যাকেটটা আমার অ্যাটাকার মেশিনে আসছে, কিন্তু প্যাকেটটা কিন্তু অ্যাকচুয়াল আমার ওই মেশিনের জন্য ছিল না বা তার জন্য ছিল না। আমরা যদি আইপি ফরওয়ার্ডিংটা অন না করতাম তাহলে সে কী করতো, প্যাকেটটা আসার সাথে সাথেই ইন্টারফেসে ঢোকার সাথে সাথেই ড্রপ করে দিত, যে সে দেখতো যে ডেস্টিনেশন ম্যাক তো আমার কিন্তু ডেস্টিনেশন আইপি তো আর আমার না, মানে আমার জন্য দেখাইতেছে ম্যাক তো আমার কিন্তু আইপি তো অন্য, তো সে কি করবে এটা নগদে ড্রপ করে দিবে। কিন্তু আইপি ফরওয়ার্ডিং অন করার ফলে তাকে একটু রাউটারের মতো ফিচার্স দেওয়ার ফলে সে হচ্ছে ডেস্টিনেশন ম্যাক দেখে বুঝে ওকে প্যাকেটটা তো আমার কাছে আসছে কিন্তু ফরওয়ার্ড করার জন্য, মানে এটা ফরওয়ার্ড করে অন্য আরেকজনের কাছে পাঠিয়ে দিতে হবে। তো সেম রাউটার এই কাজটাই করে, সে দেখে যে ওকে ডেস্টিনেশন ম্যাক তো আমার, তার মানে প্যাকেটটা আমার কাছে আসছে কিন্তু ফরওয়ার্ড করে দেওয়ার জন্য, যেহেতু ডেস্টিনেশন আইপি ডিফারেন্ট। তো সে দেখে ডেস্টিনেশন আইপি অন্য একটা নেটওয়ার্কের আইপি, তো সেম রাউটারও তার রাউটিং টেবিল চেক করে, এবং রাউটিং টেবিল চেক করে সে হচ্ছে তার কাছে অনেকগুলা পাথ থাকে যাওয়ার, এই নেটওয়ার্কে যাওয়ার অনেকগুলা পাথ থাকে, মানে অনেকগুলার রুট থাকে। তো সে যে কোনো একটা রুট সিলেক্ট করে, মানে রাউটারের কাজই হচ্ছে বেস্ট পাথ সিলেকশন, সে হচ্ছে অ্যালগোরিদম ইউজ করে বেস্ট পাথ সিলেক্ট করে এবং যে কোনো একটা পাথ দিয়ে ডাটাটাকে পাঠায় দেয়। তো যখন যে কোনো পাথ দিয়ে ডাটাটাকে পাঠায় দেয়, সেটা চলে আসলো আমার এই ভিপিএন সার্ভার এর কাছে, যেহেতু এই আইপি ছিল আমাদের ডেস্টিনেশন আইপি। তো আসার পরে সে হচ্ছে এই প্যাকেটটা পাবে, পাওয়ার পরে সে দেখবে যে ওকে সোর্স পোর্ট ঠিক আছে, ডেস্টিনেশন পোর্ট আমারই যেই সার্ভিস আমি রান করতেছি সেই সার্ভিসের পোর্টে আসছে। তারপর ডেস্টিনেশন আইপি দেখবে, ডেস্টিনেশন আইপি দেখে বুঝবে যে ওকে এটা আমার আইপি আমার জন্য আসছে। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অ্যাট দ্য ইন্ড যখন ভিপিএন সার্ভারটা যেই নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কের রাউটারে পৌঁছে মানে যাবে, ধরেন সে হচ্ছে এই রাউটারের সাথে কানেক্ট,
তখন কিন্তু ডেস্টিনেশন ম্যাক কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সোর্স ম্যাকও চেঞ্জ হয়ে যাবে। প্রতিটা নেটওয়ার্কে যখন ট্রাফিক আমার ট্রাভেল করে সব সেম থাকবে, জাস্ট চেঞ্জ হয় সোর্স ম্যাক আর ডেস্টিনেশন ম্যাক। কারণ কি, ওই যে আমাদের সোর্স ম্যাক আমাদের ম্যাক অ্যাড্রেস ইউজ হয়ে থাকে অ্যাকচুয়াল ওই ডিভাইসে ডাটাটা পাঠানোর জন্য। তো আমাদের বাসা থেকে ডিরেক্ট গুগলের সার্ভারের সাথে তো আর আমাদের কানেকশন নাই, বা আমাদের বাসা থেকে তো ডিরেক্ট ভিপিএন সার্ভারের সাথে কেবল লাগানো নাই যে আমরা একবারই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করলাম, একদম ডিরেক্ট কেবল দিয়ে ওই নেটওয়ার্কে ওই সার্ভারের কাছে চলে গেছে। আমাদের তো ডিফারেন্ট অনেকগুলো হোপ পার হয়ে, অনেকগুলো রাউটার পার হয়ে ওই সার্ভারের কাছে যেতে হয়। তো প্রতিটা হোপ বা প্রতিটা রাউটারে যখন আমাদের প্যাকেটটা যেতে হয়, তো সেম ওই প্রতিটা রাউটারের ম্যাক অ্যাড্রেস আমার কাছে লাগে। আর ওই প্রতিটা রাউটারের সাথে যে রাউটার কানেকশন আছে তারা হচ্ছে যে একটা সেম নেটওয়ার্কে থাকে, সেটাকে আমরা বলে থাকি পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। সেখানে মাত্র দুইটা আইপি ইউজ হয়ে থাকে, একটা সামনের যে রাউটার তার, আরেকটা হচ্ছে পিছনের যে রাউটার থাকে, তার মানে যে রাউটার দুইটা এক অপরের সাথে কানেক্ট আছে। তো সেক্ষেত্রে তাদের ম্যাক অ্যাড্রেস ইউজ হয়ে থাকে। তো ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে একমাত্র চেঞ্জেবল, মানে প্রতিটা নেটওয়ার্কে যখন ভিজিট হয় প্রতিটা নেটওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক চেঞ্জ হয়। তো এইভাবে সেম আমাদের ভিপিএন সার্ভার যে নেটওয়ার্কে আছে ওই নেটওয়ার্কের রাউটারের কাছে যখন প্যাকেটটা আসবে, যখন সোর্স ম্যাক হিসেবে রাউটারের ম্যাকটা অ্যাড হবে, আর ডেস্টিনেশন ম্যাক হিসেবে ওই যে ভিপিএন সার্ভার, যে ওই ভিপিএন সার্ভারের ম্যাক অ্যাড্রেস অ্যাড হবে। তো অ্যাড করার পর সেটা পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পর আমার ভিপিএন সার্ভার চেক করবে সব কিছু ঠিক আছে, ডেস্টিনেশন আইপি আমার ওকে, ডেস্টিনেশন ম্যাক আমার, তার মানে সে বুঝে ওকে প্যাকেটটা অ্যাকচুয়াল আমার জন্য আসছে। এবং সে চেক করে সোর্স পোর্ট, সরি ডেস্টিনেশন পোর্ট দেখে সে বুঝতে পারে ওকে এই প্যাকেটটাকে আমার কোন সার্ভিসের কাছে পাঠাতে হবে। কারণ প্রতিটা সার্ভিস বা অ্যাপ্লিকেশন হচ্ছে যে একটা স্পেসিফিক পোর্টে রান করে, এবং আমরা যখন ওই প্যাকেটটাকে ওই পোর্ট দিয়ে পাঠিয়ে দিই, ওইটা হচ্ছে যে ওই সফটওয়্যার বা ওই অ্যাপ্লিকেশনটা রিসিভ করে। তো সে দেখে যে ওকে আমার ডেস্টিনেশন পোর্ট দেখাচ্ছে 443, তখন সে ওই 443-তে প্যাকেটটা পাঠিয়ে দেয়। আর পোর্ট নাম্বার 443-তে আমার হচ্ছে ভিপিএন সার্ভিস যেটা সেটা রান করতেছে। তো সেম ভিপিএন সার্ভিস এই প্যাকেটটা রিসিভ করলো, যে কোনো ধরনের ভিপিএন সার্ভিস হতে পারে বা সফটওয়্যার যেটা রান করতেছে, অ্যাকচুয়াল ভিপিএন সার্ভার আমাকে বানাইছে যে সফটওয়্যারটা, সে হচ্ছে এই ফুল প্যাকেটটা রিসিভ করলো। রিসিভ করার পর সে কি করবে, এই যে প্যাকেটটা এটাকে আলাদা করবে। আমরা কিন্তু জানি যে ওএসআই মডেলের যখন রিসিভ হয় মানে ডিক্যাপসুলেট হয়, ডিক্যাপসুলেশনের সময় কিন্তু আমার হেডারগুলো কিন্তু একটা করে রিমুভ হতে থাকে। মানে সে ফার্স্টে চেক করবে ফিজিক্যাল লেয়ার থেকে যখন ডাটা লিঙ্ক লেয়ারে যাবে সে চেক করবে ম্যাক অ্যাড্রেস চেকিং শেষ হলে সে ম্যাক অ্যাড্রেসের ডাটাটা সেটা কি করে রিমুভ করে ফেলে। তারপর আবার যখন ডাটা লিঙ্ক থেকে উপরের লেয়ারে যায় নেটওয়ার্ক লেয়ারে, সে নেটওয়ার্ক লেয়ারে আইপিটা চেক করে যে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি ঠিক আছে কিনা, ঠিক থাকলে ওকে করে আর ওই হেডারটা মুছে ফেলে। তারপরে এখান থেকে যায় ট্রান্সপোর্ট লেয়ারে থাকে কি আমার সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট। তো সে সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্টটা ঠিকঠাক বুঝে যে ওকে আমার কোন পোর্টে ডাটাটা পাঠাইতে হবে। এটা যখন সে কি বলে ঠিক করার পর সে হচ্ছে যে ওই হেডারটা মুছে ফেলার পর একদম আমার অ্যাপ্লিকেশন লেয়ারে যখন যায় তখন একমাত্র এই র ডাটাটা থাকে, যেটা আমার ইনক্রিপ্টেড করছিল আমার ভিপিএন সফটওয়্যার। তো সেম ভিপিএন সফটওয়্যার ইনক্রিপ্টেড ডাটাটা এই ভিপিএন সার্ভারের যে সফটওয়্যারটা রান করতেছে তার কাছে গেল। সে এখন কি করবে, তারা কিন্তু আগে থেকেই তারা কিন্তু আগে থেকেই এক ধরনের ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করতেছে, যার ফলে তারা বুঝতে পারে যে কি ধরনের মেকানিজম বা কি ধরনের অ্যালগোরিদম ইউজ করে এটাকে ডিক্রিপ্ট করতে হবে। তো তারা যেই অ্যালগোরিদম ইউজ করে ইনক্রিপ্ট করছে সেই অ্যালগোরিদম ইউজ করে এই ইনক্রিপ্টেড ডাটাটাকে ডিক্রিপ্ট করবে। তো ডিক্রিপ্ট করার পর সে হচ্ছে যে এই ডাটাটা পাবে, আমার এই ভিপিএন সফটওয়্যারটা এই ডাটাটা পাবে। সেখানে সে দেখতে পারবে ব্রাউজার সোর্স পোর্ট, তারপর ডেস্টিনেশন পোর্ট ডেস্টিনেশন পোর্ট দেখবে গুগলের পোর্ট নাম্বার 443 অথবা পোর্ট নাম্বার 80। যে মিটিং
ওকে, স্ক্রিন কি দেখা যাইতেছে আমার? আচ্ছা, কোথায় জানি ছিলাম, মানে হুট করে তো মিটিং এন্ড হয়ে গেছে। মানে মানে কোন পর্যন্ত আপনারা শুনতে, মানে কোন পর্যন্ত ছিলেন, মানে মিটিং এর এন্ড হওয়ার আগ পর্যন্ত? আচ্ছা, আমরা মানে প্রতিটা নেটওয়ার্কে যখন রাউটিং হতে থাকে, প্রতিটা নেটওয়ার্কে যখন ভিজিট করে তখন হচ্ছে আমাদের সব ঠিক থাকে, পোর্ট আইপি সব ঠিক থাকে, খালি চেঞ্জ হয় ম্যাক অ্যাড্রেসটা। কারণ অ্যাকচুয়াল আমাদের কমিউনিকেশনের জন্য ম্যাক অ্যাড্রেস ইউজ হয়ে থাকে, আর ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে ওই অ্যাকচুয়াল ডিভাইসটাকে বুঝতে পারি। তো এইভাবে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হইতে আমার ডেস্টিনেশন যেই নেটওয়ার্কটা আছে, ডেস্টিনেশন নেটওয়ার্কটা কি আমার ভিপিএন সার্ভারের নেটওয়ার্ক। তো ভিপিএন সার্ভারের নেটওয়ার্কে থাকা যে রাউটার, তার কাছে যায়। তার কাছে যাওয়ার পর সে হচ্ছে সোর্স ম্যাক হিসেবে আহ, তার ম্যাক বসায়, আর ডেস্টিনেশন ম্যাক হিসেবে সে যখন দেখতে পারে ডেস্টিনেশন আইপিটা তার নেটওয়ার্কের একটা আইপি, এবং তার ওই আইপির কাছে রিকোয়েস্টটা আসছে, তো সেক্ষেত্রে ডেস্টিনেশন ম্যাক হিসেবে সে হচ্ছে ওই আইপির যে ম্যাকটা সেটা বসায় দেয়। বসায় দেওয়ার পরে প্যাকেটটা ওই আইপির কাছে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পর আমার ভিপিএন সার্ভার হচ্ছে এই প্যাকেটটা রিসিভ করার পর সে হচ্ছে ডিক্যাপসুলেট করতে থাকে ওএসআই মডেল অনুযায়ী। যখন ডাটাটা রিসিভ হয়, ফিজিক্যাল লেয়ার আসে, ফিজিক্যাল লেয়ার থেকে সে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে যায়, ডাটা লিঙ্ক থেকে আপনার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে যায়, নেটওয়ার্ক থেকে ট্রান্সফার এইভাবে নিচ থেকে উপর পর্যন্ত যাইতে থাকে। তো এই যে ফুল প্যাকেটটা ছিল আমাদের, এই যে প্যাকেটটা, আচ্ছা সমস্যা নেই, ওকে। তো এই যে প্যাকেটটা ছিল সেখানে হচ্ছে যে আপনার, আরে মাঝখান থেকে ইন্ড হয়ে গেলে এই তো সমস্যা। ও হ্যাঁ, এই যে এবার ঠিক আছে, এই যে। তো এই যে এটাই তো ফুল প্যাকেট যেটা আমাদের এই রাউটার থেকে আমার এই ভিপিএন সার্ভারের কাছে পৌঁছাইছে। তো ভিপিএন সার্ভার সে হচ্ছে এই প্যাকেটটাকে ডিক্যাপসুলেট করবে, কারণ ওএসআই মডেল অনুযায়ী সেটা ইনক্যাপসুলেট হয়েছে, বিভিন্ন ধরনের হেডার অ্যাড হয়েছে। আমাদের অ্যাকচুয়াল সার্ভিসে সে তো আসলে শুধু ডাটাটা বুঝে, সে তো এগুলা হেডার এগুলো কিছু বুঝে না। তো তার কাছে যখন এই প্যাকেটটা যায় সে ফার্স্টে চেক করে, মানে ফিজিক্যাল লেয়ারে, তো ফিজিক্যাল লেয়ার দিয়ে ঢুকছে, ফিজিক্যাল লেয়ার কমপ্লিট। তারপর 2 নাম্বার লেয়ার ডাটা লিঙ্ক লেয়ারে কি থাকে, ম্যাক অ্যাড্রেস। তো আমাদের এই ভিপিএন সার্ভারটা চেক করবে, ডেস্টিনেশন ম্যাক চেক করবে যে ডেস্টিনেশন ম্যাক কি আমার ম্যাক অ্যাড্রেস। সে দেখবে যে হ্যাঁ, ডেস্টিনেশন ম্যাক তো আমার, তার মানে এই প্যাকেটটা আমার কাছে আসছে, এতটুকু ওকে। তারপর প্রতিটা লেয়ারে যখন সে হেডারগুলো চেক করবে, চেক করার সাথে সাথে ওই হেডারটা রিমুভ করে দেয়। তো ম্যাক অ্যাড্রেসটা চেক করলো ডাটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেসটা, তো সে কি করবে, ওই হেডারটা রিমুভ করে দিবে। ওকে, এটা কমপ্লিট, এটা রিমুভ। তারপরে যাবে নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে কি থাকে, আমার আইপি। তো সে দেখবে যে ডেস্টিনেশন আইপি এটা কি আমার, একমাত্র একটা ডিভাইস প্যাকেটটা তখনই সে রিসিভ করবে বা তখনই সে ওইটা গ্রহণ করবে যখন আইপি আর ম্যাক দুইটাই তার হবে। ওকে, যদি দুইটার ভিতরে গরমিল থাকে তাহলে সে প্যাকেট ড্রপ করে দিবে। আর যদি সেটা রাউটার হয় তাহলে তো তার আইপি ফরওয়ার্ডিং অ্যাবিলিটি আছে, তো সেক্ষেত্রে সে ড্রপ করে না। তো সে যখন দেখবে ওকে ডেস্টিনেশন আইপি এটা তো আমার আইপি, তার মানে সে ফুল ক্লিয়ার হয়ে যায়, ওকে এই প্যাকেটটাই রিকোয়েস্ট একমাত্র আমার জন্যই আসছে, এটা আমারই রিকোয়েস্ট। তো তখন নেটওয়ার্ক লেয়ারে আইপি হেডার চেক করা শেষ, আইপি হেডার রিমুভ। তারপর উপরে উঠবে ট্রান্সপোর্ট লেয়ারে কি থাকে, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। তখন সে চেক করবে ডেস্টিনেশন পোর্টটা কত, 443। একটা সার্ভারে কিন্তু অনেকগুলো সার্ভিস রান হয় আমরা জানি। তো এই পোর্টগুলা দিয়ে আমরা সার্ভিসগুলোকে আলাদা করে থাকি। যেমন ধরেন একটা সার্ভারে ওয়েব সার্ভিস রান করতেছে, তো ওয়েব সার্ভিসের জন্য 443 বা 80 যে কোনো পোর্ট পোর্ট ইউজ হবে। আবার ধরেন মেল সার্ভিস ইউজ হইতেছে, তো মেল সার্ভিসের জন্য পোর্ট নাম্বার 25 ইউজ হবে। তারপরে ধরেন সেখানে এফটিপি সার্ভার রান করতেছে, এফটিপি সার্ভিস রান করতেছে, তো সেক্ষেত্রে সেই সার্ভিসটা রান করবে কত, পোর্ট নাম্বার 21-এ। তো এইভাবে একটা সার্ভারে অনেকগুলো সার্ভিস রান হয় এবং সার্ভিসগুলোকে আমরা পোর্ট দ্বারা হচ্ছে আইডেন্টিফাই করি এবং সেপারেশন করে থাকি। তো যখন সে দেখবে ডেস্টিনেশন পোর্ট 443, তখন সে কি করবে, প্যাকেটটাকে
ওই 443 পোর্টে পাঠাই দিবে। আর ওই 443 পোর্টে আমার রান করতেছে কি, আমার ভিপিএন সার্ভার রান করতেছে পোর্ট নাম্বার 443 তে, বা ভিপিএন সার্ভার সফটওয়্যার যেটা সেটা রান করতেছে পোর্ট নাম্বার 443 তে। তো সে এটা ডিসাইড করার পর ওই যে হেডারটা সেটা রিমুভ করে দিবে, এবং সবকিছু হেডারগুলো রিমুভ করার পর অ্যাকচুয়াল ডাটাটা যখন অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছাবে, মানে পোর্ট নাম্বার 443 দিয়ে যখন পাঠিয়ে দিবে আমার সার্ভারটা, তখন হচ্ছে সে এই যে ভিপিএন সার্ভার সফটওয়্যার যেটা পোর্ট নাম্বার 443 তে রান করতেছে, সেই সার্ভার সফটওয়্যারটা এই যে এই লগ ডাটাটা, এই যে এই ইনক্রিপ্টেড ডাটাটা, এটা সে রিসিভ করবে। এখন সে যখন এই ডাটাটা রিসিভ করার পর তার কাজ হচ্ছে, সে তো আর এটা দেখে কিছু বুঝবে না যে এটা কি করতে হবে না করতে হবে, তো তার কাজ হচ্ছে এটাকে ডিক্রিপ্ট করা। এখন ভিপিএন ক্লায়েন্ট এবং ভিপিএন সার্ভার এই দুইটা সফটওয়্যার হচ্ছে এক ধরনের ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে এনক্রিপশন ডিক্রিপশন করে থাকে। তো তারা যে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমটা ইউজ করছে সেই মোতাবেক যদি অ্যাসিমেট্রিক কি বা সিমেট্রিক হলে একটা কি ইউজ হয়ে থাকে আপনার এনক্রিপশন ডিক্রিপশনের জন্য। আচ্ছা, ওটা আমরা ক্রিপ্টোগ্রাফি পাঠিয়ে দেখবো। তো সাপোজ এটাই মনে রাখেন যে তারা যে অ্যালগোরিদম ইউজটা করে, আমার ভিপিএন ক্লায়েন্ট যেটা সেটা এনক্রিপ্ট করছে, যেই ভিপিএন কি বলে ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে, আমার এই ভিপিএন সফটওয়্যারটা, ভিপিএন সার্ভার সফটওয়্যার সেই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে আবার ডিক্রিপ্ট করবে। তো সে ধরেন সেম ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করে ডিক্রিপ্ট করলো, এটা কিন্তু ডিসাইড হয়, হ্যাঁ, তারা যখন কমিউনিকেশন করে, কানেকশন ক্রিয়েট করে, তারা হচ্ছে যে আইপি প্রোটোকল, আইপিসেক নামে একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকল ইউজ করে। তো সেই প্রোটোকলের যেই নিয়ম সেই অনুযায়ী হচ্ছে যে তাদেরকে এই যে ডাটা প্যাকেটগুলো ইনক্রিপ্ট ডিক্রিপ্ট করে থাকে। তো তখনই হচ্ছে তারা ডিসাইড করে তারা কোন ধরনের ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ইউজ করবে ইনক্রিপশন ডিক্রিপশনের জন্য। তো ডিসাইড করার পর তারা ওই অ্যালগোরিদম ইউজ করে। তো এই ক্লায়েন্ট হচ্ছে আমার ওই অ্যালগোরিদম ইউজ করে এনক্রিপ্ট করলো, এবং এই এনক্রিপ্টেড ডাটাটা যখন অ্যাকচুয়াল আমার এই সার্ভারের কাছে আসলো, ওই ভিপিএন সার্ভার সফটওয়্যারটা রিসিভ করলো, রিসিভ করার পর সে হচ্ছে ওই সেম ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমটা ইউজ করে এটাকে আবার ডিক্রিপ্ট করবে। তো যখনই সেটা ডিক্রিপ্ট করবে, ডিক্রিপ্ট করার সাথে সাথে সে হচ্ছে এই ডাটাটা পাবে, এই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ব্রাউজার সোর্স পোর্ট সোর্স এপি লেখা আছে, এই ডাটাটা, এই ডাটা যখন পাবে সে দেখতে পারবে ওকে সোর্স পোর্ট এটা, ডেস্টিনেশন পোর্ট দেখবে হচ্ছে আমার গুগলের পোর্ট, গুগল সার্ভারের পোর্ট, যেই পোর্টে হচ্ছে আমরা কানেকশন করতে যাচ্ছি সেটা। সোর্স এপি দেখবে, সোর্স এপি হচ্ছে যেটা দেখবে সেটা দেখে সে বুঝতে পারবে ওকে এটা তো আমার নেটওয়ার্কেই, মানে আমার নেটওয়ার্কেরই কোন একটা ডিভাইস, যেহেতু তার নেটওয়ার্কের একটা আইপি এখানে সোর্স আইপি হিসেবে দেওয়া আছে। আর ডেস্টিনেশন আইপিটা দেখবে আমার গুগল সার্ভারের আইপি। ওকে, তো এই পর্যন্ত ঠিক। ওকে, ডেস্টিনেশন আইপি সে হচ্ছে তার গুগল সার্ভার আইপিটা দেখলো। তো দেখার পরে সেও মানে রাউটিং করবে, কারণ যেহেতু ডেস্টিনেশন আইপিটা তার নেটওয়ার্কের না। যদি ডেস্টিনেশন আইপিটা এরকম থাকতো 10.10.10.50 বা 10.10.10.2 যদি এরকম থাকতো, তাহলে হচ্ছে যে তার মানে কোনো ধরনের চিন্তা করা লাগতো না, সে ডিরেক্ট এই প্যাকেটটাকে সুইচে পাঠিয়ে দিত, সুইচ থেকে ডেস্টিনেশনে চলে যেত। কিন্তু যেহেতু সে ডেস্টিনেশন আইপিটা আমার ডিফারেন্ট নেটওয়ার্কের দেখতেছে যে এটা গুগলের, তখন সে কি করে, সে নিজেও রাউটিং করে। সে তার রাউটিং টেবিলে চেক করে সে দেখে যে আননোন ডেস্টিনেশন যাওয়ার জন্য বা আননোন যে ডেস্টিনেশন আছে যেটা তার নেটওয়ার্কের না, সেই ডেস্টিনেশনে সে কীভাবে যাবে। সেক্ষেত্রে তার রাউটিং টেবিলে আপনার হচ্ছে গেটওয়ে দেওয়া থাকে যে কোন গেটওয়ে দিয়ে পাঠাতে হবে। তো সে হচ্ছে এই প্যাকেটটাকে হচ্ছে ওই গেটওয়েতে পাঠায় দেয়, এবং এই প্যাকেটটা এরকম আনএনক্রিপ্টেডই কিন্তু থাকে, মানে একদম এরকম খোলামেলা থাকে। তখন হচ্ছে যে একমাত্র ভিপিএন সার্ভারই আমার জানে যে ক্লায়েন্ট কোন ওয়েবসাইট ইউজ করতেছে বা ইন্টারনেটে কি কাজ করতেছে, যদি আপনি ভিপিএন ইউজ করে থাকেন। ওকে, কারণ হচ্ছে ডিক্রিপশনটা কিন্তু ভিপিএন সার্ভার ইন্ডিয়াই হচ্ছে, ইনক্রিপশন না আমার ইন্ডিয়া হচ্ছে, ক্লায়েন্ট ইন্ডিয়া হচ্ছে, আমার আইএসপি দেখতে পারতেছে না, বা মাঝখানে আরো যে সকল আইএসপি আইআইজি আছে, আপস্ট্রিম আছে, তারা দেখতে পারতেছে না। কিন্তু ডিক্রিপশনটা যে হচ্ছে আমার ভিপিএন সার্ভার কিন্তু সে ওই কি বলে, সে কিন্তু আমার দেখতে পারবে, সে বুঝতে পারতেছে যে আমি কোন ওয়েবসাইট ইউজ করতেছি, ইন্টারনেটে কি করতেছি না করতেছি সবকিছু। তো সে এই রাউটিং করে এই ডাটাটা তার রাউটারের কাছে পাঠিয়ে দিবে এই প্যাকেটটাকে। তারপরে আদার্স মাঝখানে রাউটিং হয়ে অ্যাকচুয়াল আমার হচ্ছে গুগলের যে সার্ভার, সেই সার্ভারের কাছে আমার ডাটাটা চলে যাবে। তো সার্ভারের কাছে যখন যাবে তখন সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক চেঞ্জ হবে। সোর্স ম্যাক কি ইউজ হবে, সোর্স ম্যাক ইউজ হবে হচ্ছে যে আপনার
সোর্স ম্যাক ইউজ হবে আপনার গুগল সার্ভার নেটওয়ার্কের যে রাউটার আছে তার, আর ডেস্টিনেশন ম্যাক ইউজ হবে অ্যাকচুয়াল গুগল সার্ভারের যেই সার্ভার আইপিটা আমরা দিয়েছিলাম ডেস্টিনেশন আইপি হিসেবে। তো এইভাবে রিকোয়েস্টে ভিপিএন সার্ভার হয়। আচ্ছা, কেউ কি কিছু বলতেছেন? হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস তখন চেঞ্জ হবে, কারণ আমার প্যাকেটটা যখন ডেস্টিনেশন ইন্ডে চলে গেছে, মানে ডেস্টিনেশন নেটওয়ার্কে চলে গেছে, একদম রাউটারের কাছে চলে গেছে, ডেস্টিনেশন নেটওয়ার্কের রাউটারের কাছে, এবং ওই রাউটারটা ডিরেক্ট কানেক্ট আমার ওই গুগল সার্ভারের সাথে, তখন হচ্ছে ডেস্টিনেশন ম্যাক ইউজ হবে আমার গুগল সার্ভারের, আর সোর্স ম্যাক ইউজ হবে আমার ওই ডেস্টিনেশন নেটওয়ার্কের যে রাউটারটা। জি না, ভিপিএন সার্ভার হবে না তো, ডেস্টিনেশন বলছি, ডেস্টিনেশন নেটওয়ার্ক যেটা আমার গুগল গুগল নেটওয়ার্ক, যেটা গুগলের নেটওয়ার্কে যখন আমার প্যাকেটটা চলে যাবে, রিচ মানে ওই নেটওয়ার্কে যখন চলে যাবে, ওই নেটওয়ার্কে থাকা যে রাউটারটা, যে রাউটারের সাথে গুগল সার্ভারটা ডিরেক্ট কানেকশন বা ওই নেটওয়ার্কেরই, তখন হচ্ছে সোর্স ম্যাক হিসেবে ওই রাউটারের ম্যাকটা বসবে, আর ডেস্টিনেশন ম্যাক হিসেবে আমার গুগল সার্ভারে যে ম্যাক, সেই ম্যাকটা ইউজ হবে। তখন হচ্ছে প্যাকেটটা পাঠিয়ে দিবে, তখন ওই ডেস্টিনেশন ম্যাক দেখে সুইচ বুঝতে পারবে এটা আসলে কার কাছে পাঠাতে হবে, তখন ওই প্যাকেটটা অ্যাকচুয়াল আমার ওই গুগল সার্ভারের কাছে চলে যায়। তো এই হচ্ছে যাওয়ার প্রসেস বা রিকোয়েস্টের প্রসেসটা। তো সেম ওয়েতে যা যা হয়েছে সব কিছু সেম ওয়েতে রেসপন্স জেনারেট করবে। ধরেন এটাই আবার রেসপন্স জেনারেট করবে। রেসপন্সটা এখানে যে সোর্স আইপি হিসেবে কিন্তু আমার ভিপিএন সার্ভারে যে পাবলিক আইপি সেটা ইউজ হবে। কারণ এই যে এখানে দেখেন ভিপিএন যখন কানেক্ট করছি, তখন এই যে একটা আইপি দেখাইতেছে, এটা কিন্তু আমার পাবলিক আইপি দেখাইতেছে। আমি এখন যে কোনো জায়গায় যা কিছু ব্রাউজ করব সব আমার এই আইপিটাই দেখাবে, কারণ এটা হচ্ছে ওই ভিপিএন সার্ভারের আইপি। আর ভিপিএন সার্ভার যখন রিকোয়েস্টটা গুগল সার্ভারের কাছে পাঠাবে, ফরওয়ার্ড করবে, তখন হচ্ছে সে সোর্স আইপিটা চেঞ্জ করে তার যে পাবলিক আইপিটা আছে সেটা দিবে। আর ডেস্টিনেশন আইপি তো গুগলেরই থাকবে সেম, আর সোর্স ম্যাক তার চেঞ্জ করে তারটা দিবে। ডেস্টিনেশন ম্যাক হচ্ছে তার রাউটার একটা দিবে, মানে ভিপিএন সার্ভার যে নেটওয়ার্কে আছে সেই নেটওয়ার্কে থাকা রাউটার যেটা, সেই রাউটারের কাছে দিবে। কারণ ওই সার্ভার থেকে প্যাকেটটা তো অ্যাকচুয়াল রাউটার হয়েই মানে বেরোতে হবে, তার গেটওয়ে হয়ে বেরোতে হবে, তো গেটওয়ে ম্যাক দিবে। তো আমার প্যাকেটটা যখন গুগল সার্ভারের কাছে যাবে, গুগল সার্ভার দেখবে সোর্স আইপি কার, সোর্স আইপি হচ্ছে আমার এই কই গেল 143.125.10.25, মানে ভিপিএন সার্ভারের আইপি, আর ডেস্টিনেশন তো তার নিজের। তো সে যখন আবার রেসপন্স জেনারেট করবে, রেসপন্সে সোর্স থাকবে গুগল সার্ভারের আইপি, আর ডেস্টিনেশন থাকবে আমার ভিপিএন সার্ভারের আইপি। আর সোর্স পোর্ট থাকবে আমার, তখন থাকবে সোর্স পোর্ট 80 বা 443, কারণ রেসপন্সটা জেনারেট করতেছে কি আমার গুগলের ওয়েব সার্ভার। তো সেই ক্ষেত্রে সোর্স পোর্ট হিসেবে আমার গুগলের ওয়েব সার্ভার বা গুগলের যে সার্ভার আছে গুগল সার্ভার, তার পোর্টটা বসবে। আর ডেস্টিনেশন পোর্ট কোনটা বসবে? ডেস্টিনেশন পোর্ট বসবে কিন্তু 443 বসবে, মানে ভিপিএন সার্ভার যে পোর্ট ইউজ করতেছে সেই সেই পোর্টটা, সেটা 443 হতে পারে বা র্যান্ডম যে কোনো পোর্ট হতে পারে, যেই পোর্টে আমার ভিপিএন সার্ভিসটা রান করতেছে। তারপর এই প্যাকেটটা সেম পাঠিয়ে দিবে, পাঠিয়ে দেওয়ার পর আমার ভিপিএন সার্ভার রিসিভ করার পর সে দেখতে পারবে গুগল সার্ভার থেকে রেসপন্স আসছে, সোর্স পোর্ট কি গুগল সার্ভারে, ডেস্টিনেশন পোর্ট কি আমার, তারপরে সোর্স আইপি কি, ডেস্টিনেশন আইপি কি, এগুলা দেখবে। ডেস্টিনেশন আইপি দেখবে যে ওকে আমার ভিপিএন সার্ভারের, সোর্স আইপি দেখবে গুগলের। তো এইভাবে সে প্যাকেটটা পাওয়ার পর রেসপন্সটাও পাবে, এইচটিটিপি রেসপন্স, এটাও একদম খোলামেলা থাকবে। তারপর সে এই ফুল হেডার সহ ফুল রেসপন্সটাকে সে হচ্ছে আবার ইনক্রিপ্ট করবে অ্যালগোরিদম ইউজ করে ইনক্রিপ্ট করার পর সে হচ্ছে এরকম একটা প্যাকেট জেনারেট করবে। প্যাকেটটা জেনারেট করার পর অবশ্যই এখানে আমার প্যাকেটটা যদি আমার ডেস্টিনেশনে পাঠাতে হয়, তাহলে অবশ্যই এখানে আমার হেডার এড করতে হবে। তো এখানে সোর্স পোর্ট হিসেবে আমার ভিপিএন সার্ভারে যে পোর্ট সেটা অ্যাড হবে, ডেস্টিনেশন পোর্ট হিসেবে অ্যাড হবে কোন পোর্ট বলেন তো? এখন ডেস্টিনেশন পোর্ট হিসেবে আমার ভিপিএন সার্ভারের কাছে চলে আসছে। এখন ভিপিএন সার্ভারকে ক্লায়েন্টের কাছে প্যাকেটটা ফরওয়ার্ড করতে হবে। এখন ভিপিএন সার্ভার ইনক্রিপ্ট করছে, সোর্স পোর্ট হিসেবে তার পোর্ট দিছে, মানে ভিপিএন সার্ভার সফটওয়্যারটা যেই পোর্টে রান করছে সেই পোর্ট দিছে। এখন ডেস্টিনেশন পোর্টটা কি হবে? ব্রাউজার পোর্ট তো ভিতরে ব্রাউজার পোর্ট, যেটা ইনক্রিপ্ট হওয়ার আগে
ইনক্রিপ্ট হওয়ার আগে, কিন্তু ইনক্রিপ্ট করার পর যে একটা প্যাকেট জেনারেট হইলো, এই যে ইনক্রিপ্টেড প্যাকেট, তখন তো আমার নতুন করে আবার সোর্স পোর্ট দেওয়া লাগতেছে, ডেস্টিনেশন পোর্ট দেওয়া লাগতেছে, নতুন করে হেডার দেওয়া লাগতেছে, যাতে আমার মাঝখানের নেটওয়ার্কগুলো আইএসপি আইআইজি এরা যাতে বুঝতে না পারে আমি আসলে কোথায় ব্রাউজ করতেছিলাম বা কোথায় থেকে রেসপন্স আসতেছে। তো সেই ক্ষেত্রে যখন সোর্স পোর্ট তো আমার ভিপিএন সার্ভার সফটওয়্যার হবে, তো কিন্তু ডেস্টিনেশন পোর্ট না না, পোর্টের সাথে রাউটারের কোনো সম্পর্ক নাই। রাউটার শুধু আইপি নিয়ে কাজ করে, তার কাজ হচ্ছে শুধু আইপি আইপি ফরওয়ার্ডিং। মাঝখানে কিন্তু অন্য কিছু চেঞ্জ হবে না, শুধু একমাত্র চেঞ্জ হয় ম্যাক অ্যাড্রেসটা, আর সব কিছু সেম থাকে। রাউটার কাজ করে শুধু আইপি দেখে, তার মানে পোর্ট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। পোর্ট নিয়ে তারপরে তার নিজের আইপি কিনা এত কিছু নিয়ে তার মাথা ব্যথা নেই, সে জাস্ট আইপিটা দেখে, ওই আইপিটা দেখে সে জাস্ট ডাটাটা মানে প্যাকেটটা ফরওয়ার্ড করে। আচ্ছা, এখানে ডেস্টিনেশন পোর্ট হিসেবে বসবে হচ্ছে যে আপনার ভিপিএন ক্লায়েন্টের যে পোর্টটা আছে সেই পোর্ট। কারণ কি, প্যাকেটটা তো আমার ওই ভিপিএন মানে ক্লায়েন্ট সফটওয়্যার যেটা, তার কাছে আগে আসতে হবে, কারণ সে এই যে ভিপিএন সার্ভার যে ইনক্রিপ্ট করছে তাকে তো এটা ডিক্রিপ্ট করতে হবে, তারপর না ব্রাউজারের কাছে পাঠাবে, কারণ ব্রাউজার তো ইনক্রিপ্ট ডাটা বুঝবে না। ব্রাউজার তো জাস্ট বুঝি কি আমার এইচটিএমএল সিএসএস বুঝে, কিন্তু ভিপিএন সার্ভার তো এইচটিএমএল সিএসএস ইনক্রিপ্ট করে দিছে। তাহলে সে যদি এই ডিক্রিপ্ট না করলে ব্রাউজার তো সেই ডাটাটা রিড করতে পারবে না এবং সে তো রেন্ডার করতে পারবে না। তো সেক্ষেত্রে ডেস্টিনেশন, হ্যাঁ ডেস্টিনেশন পোর্ট হিসেবে সেটা বসবে। তারপর সোর্স আইপি তো আমার ভিপিএন সার্ভারের যে আইপিটা পাবলিক আইপি এটাই বসবে। আর ডেস্টিনেশন আইপি হিসেবে তখন হচ্ছে আমার ডেস্টিনেশন আইপি, সোর্স আইপি তো ডেস্টিনেশন, হ্যাঁ এবার ঠিক আছে। ডেস্টিনেশন আইপি হচ্ছে যে আমার পাবলিক সার্ভার যেটা, পাবলিক আইপি যেটা আমার রাউটার ইন্টারফেসে যে আইপিটা আছে, ওয়ান ইন্টারফেসে মানে আমার আইএসপি যে আইপিটা দিছে সেই আইপিটা দিতে হবে, কারণ আইএসপি নেটওয়ার্কে হচ্ছে যে আমি কানেক্টেড, আর প্যাকেটটাকে অবশ্যই আমার আইএসপি নেটওয়ার্কে আসতে হবে। এবং আইএসপি হচ্ছে যে যখন দেখবে যে ডেস্টিনেশন আইপিটা আমার, সে তখন বুঝবে যে এই প্যাকেটটা আমারই নেটওয়ার্কের কোনো একটা ইউজারের কাছে আসছে, যে ইউজারের কাছে এই আইপিটা অ্যাসাইন করা। ওকে, তো সেক্ষেত্রে সোর্স আইপি হিসেবে ভিপিএন সার্ভারের হইলো ডেস্টিনেশন আইপি হিসেবে আমার হচ্ছে রাউটারের ওয়ান ইন্টারফেসে যে আইপিটা দেওয়া আছে বা যে পাবলিক আইপিটা, সেই পাবলিক আইপিটা এখানে ডেস্টিনেশন হিসেবে বসবে। তারপর সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক এটা হচ্ছে যে তার নেটওয়ার্কেই এটা অ্যাসাইন হবে, কারণ তার সার্ভার থেকে রাউটারে পাঠানো এরকম। তো এইভাবে যখন নতুন করে আবার হেডার অ্যাড করা হইলো, এটা পাঠিয়ে দিবে তার নেটওয়ার্কের রাউটারের কাছে, রাউটার থেকে রাউটিং করবে, রাউটিং করে আমার ডেস্টিনেশন পোর্ট দেখবে যে, ডেস্টিনেশন আইপি দেখবে যে আমার আইএসপি নেটওয়ার্কের আইপি, তখন সেটাকে রাউটিং করে আমার আইএসপি নেটওয়ার্কে পাঠিয়ে দেওয়া হবে। এবং আইএসপি নেটওয়ার্কের রাউটারের কাছে যখন এই প্যাকেটটা আসবে, তখন আইএসপি রাউটার শুধু দেখতে পারবে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি এবং সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, আর সে ভিতরের এগুলা কিছুই দেখতে পারবে না, আর বুঝতেও পারবে না যে ক্লায়েন্ট আমার কি কোথায় ভিজিট করছে, কোন ওয়েবসাইটে ভিজিট করছে, কিছু দেখতে পারবে না। সে যখন দেখবে ডেস্টিনেশন আইপিটা তার নেটওয়ার্কের একটা আইপি, তখন সে বুঝতে পারবে ওকে এটা হচ্ছে যে অমুক ইউজারের জন্য প্যাকেটটা আসছে, কারণ প্রতিটা ইউজারকে যখন আইপি দেওয়া হয় তখন তাদের কাছে ওই ম্যাপটা থাকে যে কাকে এই আইপিটা দেওয়া হয়েছে বা কার জন্য এই রিকোয়েস্টটা আসছে। তো ডেস্টিনেশন আইপি চেক করার পর সে ম্যাক চেক করবে, ম্যাক চেক করার পর ওই প্যাকেটটাকে আমার রাউটারের কাছে পাঠিয়ে দিবে। রাউটার কাছে যখন আসবে, রাউটার তখন ডেস্টিনেশন হিসেবে দেখবে হচ্ছে আপনার আমার এই যে মেইন ফিজিক্যাল ইন্টারফেসের যে আইপিটা আমার কম্পিউটারের, রাউটারে কিন্তু নেট হয়, হ্যাঁ আমরা আমাদের কম্পিউটারের ইন্টারফেসে আইপিটা থাকে কি প্রাইভেট আইপি, সেটা কিন্তু পাবলিক আইপি থাকে না। পাবলিক আইপি থাকে কার, আমার রাউটারের। আর আমার নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলো এই পাবলিক আইপিটাই হচ্ছে শেয়ার করে। এটা হচ্ছে এক ধরনের টেকনোলজি আছে যেটাকে বলি আমরা নেট টেকনোলজি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। তো আমার ইট থেকে মানে আমার পিসি থেকে রাউটারের কাছে যখন প্যাকেটটা যায়, তখন রাউটার কি করে, নেট করে, নেট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটা করার পর সোর্স আইপিটাকে চেঞ্জ করে সে তার পাবলিক আইপিটা বসে, কারণ আমরা জানি যে পাবলিক আইপি দিয়েই নেটওয়ার্কে কমিউনিকেশন, ইন্টারনেটে পাবলিক আইপি ছাড়া হচ্ছে যে আমরা কখনোই
ইন্টারনেট ইউজ করতে পারবো না, ইন্টারনেটে কমিউনিকেশন পসিবল না। তো সেই ক্ষেত্রে রাউটার হচ্ছে সোর্স আইপি হিসেবে তার পাবলিক আইপিটা বসায় দেয়। তো সেম রাউটারের কাছে যখন আবার রেসপন্সটা আসবে রাউটারের পাবলিক আইপিতে, তখন রাউটার তো জানে যে এই প্যাকেটটা, যে প্যাকেটটা আসছে আমার কাছে, এখানে যে সোর্স ম্যাকটা দেওয়া, সরি সোর্স আইপিটা দেওয়া, ডেস্টিনেশন আইপিটা দেওয়া, সেটা হচ্ছে আমার, এবং আমি জানি যে এই প্যাকেটটা কার জন্য আসছে। রাউটারের কাছে একটা টেবিল থাকে, নেট টেবিল। সে যখন আইপিটা দেয়, মানে একটা আইপি যেহেতু সবাই ইউজ করে, তো সেক্ষেত্রে হচ্ছে রাউটারের কাছে এক ধরনের টেবিল থাকে, সেই টেবিল দেখে সে ম্যাপ করে যে কাকে আমি উম, কোন, মানে কোন ইউজারকে আমি এই আইপিটা দিছি ইন্টারনেট ইউজ করার জন্য। এক ধরনের টেবিল থাকে, নেট টেবিল। তো সে হচ্ছে নেট টেবিল দেখে বুঝতে পারে এই প্যাকেটটা আমার নেটওয়ার্কে থাকা কোন ডিভাইসকে পাঠাতে হবে, 192.168.0.101 নাকি 192.168.0.102, কাকে পাঠাতে হবে, তার কাছে যে এই ম্যাপটা থাকে। তো সে দেখে হচ্ছে যে আমার এই ফিজিক্যাল ইন্টারফেস যেটা, যে আইপিটা আছে 192.168.0.101, সেখানে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পর ফিজিক্যাল ইন্টারফেসে ডাটা ঢুকার পর আমার কম্পিউটার চেক করে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট। সে দেখে ডেস্টিনেশন পোর্ট এই যে আমার ভিপিএন ক্লায়েন্টের, ভিপিএন ক্লায়েন্ট সফটওয়্যারের। তো তখন কি করে, সে এই প্যাকেটটাকে আমার এই ভিপিএন ক্লায়েন্ট যে সফটওয়্যার আছে তার কাছে পাঠায় দেয়, এবং ভিপিএন ক্লায়েন্ট সফটওয়্যার সেটা হচ্ছে ডিক্রিপ্ট করে। ডিক্রিপ্ট করার পর অরিজিনাল হচ্ছে যে আপনার প্যাকেটটা বের হয়, যেখানে আপনার ব্রাউজারে সোর্স পোর্ট থাকে, তারপর সোর্স আইপি থাকে, ডেস্টিনেশন আইপি থাকে। এবং যেহেতু ব্রাউজারের সোর্স পোর্ট থাকে, ব্রাউজারের সোর্স পোর্ট দেওয়া ছিল 445, তখন ওই প্যাকেটটাকে যেটা ডিক্রিপ্ট করা হয়েছে ওই ফুল প্যাকেটটাকে ডিক্যাপসুলেশন করে হচ্ছে সোর্স পোর্ট অনুযায়ী ওই সোর্স পোর্টে পাঠিয়ে দেয়। এবং যেহেতু আমার ব্রাউজারটা ওই সোর্স পোর্টে রান করতেছে, ওই পোর্টে রান করতেছে, তখন হচ্ছে ওই প্যাকেটটা আমার হচ্ছে ওই ব্রাউজার রিসিভ করে। রিসিভ করার পর সে হচ্ছে এই HTML CSS জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে এগুলো সে রেন্ডার করে, এবং হচ্ছে আমাদের ব্রাউজারে হচ্ছে সেটা শো করায়। তো এই হচ্ছে আর কি মূল ফুল প্রসেস আপনার ভিপিএন এর কানেকশন থেকে শুরু করে যেই আমি বলছিলাম যে একটা সিকিউর ইনক্রিপ্টেড টানেল, এটা হচ্ছে মূলত এনক্রিপ্টেড সিকিউর টানেল। এই যে ইনক্রিপশনটা হচ্ছে, তারপরে আবার ডিক্রিপ্ট হচ্ছে, এখানে একমাত্র ক্লায়েন্ট থেকে সার্ভার, ভিপিএন সার্ভার পর্যন্ত যেই কমিউনিকেশনটা হয় এটা একদম ইনক্রিপ্টেড হয়, মানে আমরা কেউ হচ্ছে দেখতে পারে না, আপনার আইএসপি বলেন, আইএজি বলেন। কিন্তু ভিপিএন সার্ভার থেকে গুগলের নেটওয়ার্ক পর্যন্ত যাওয়ার যেই রুট, অতটুক হচ্ছে যে এটা একদমই পাবলিক থাকে, মানে অতটুক নেটওয়ার্কের ভিতরে যে কেউ আপনার হচ্ছে বুঝতে পারবে বা দেখতে পারবে যে আপনি আসলে কোন ওয়েবসাইট ভিজিট করতেছেন। কিন্তু আপনার ইন থেকে ভিপিএন সার্ভার পর্যন্ত হচ্ছে কেউ বুঝতেও পারবে না যে আপনি আসলে কোথায় ভিজিট করতেছেন। এই সকল ডাটাগুলা হচ্ছে আপনার ভিপিএন যার কাছ থেকে, মানে ভিপিএন সার্ভার যেটা, তাদের কাছে হচ্ছে যে ফুল ইনফরমেশন এই থাকে যে আপনি আসলে কোন ওয়েবসাইট ভিজিট করতেছেন, ইন্টারনেটে কি ইউজ করতেছেন, সব কিছু তাদের কাছে ট্র্যাক থাকে। তো ভিপিএন যখন আমরা ইউজ করি, অনেক সময় হচ্ছে যে আমরা ফ্রি ভিপিএন ইউজ করি, মনে করি যে সেগুলো সিকিউর বা আমাদেরকে ফুল অ্যানোনিমিটি প্রোভাইড করে, কিন্তু আসলে রং। সেই ভিপিএন প্রোভাইডাররা তারা হচ্ছে টাকার বিনিময়ে আপনার এই ইনফরমেশনগুলো সেল করে দেয়, যে আপনি ইউজার কোথায় ভিজিট করতেছেন, ইন্টারনেটে কি ইউজ করতেছেন, সব কিছু যদি গভর্নমেন্ট এসে তাদের কাছে চায় এই তথ্যগুলো, তারা টাকার বিনিময়ে এগুলো দিয়ে দেয়। তো এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে একদম ট্রাস্টেড ভিপিএন প্রোভাইডারদের কাছ থেকে ভিপিএন ইউজ করা, প্রিমিয়াম ভিপিএন। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা এই ইনফরমেশনগুলো লিক করে না। আপনি যে তাদের নেটওয়ার্ক হয়ে ইন্টারনেট ইউজ করতেছেন, তাদের কাছে তো ইনফরমেশনগুলো থাকে। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে অ্যাকনলেজমেন্ট দেয়, তারা এইগুলা হচ্ছে লিক করে না। কিন্তু অন্যান্য থার্ড পার্টি প্রোভাইডার থেকে ভিপিএন ইউজ করলে হচ্ছে যেগুলো তারা যে কোনো সময় লিক করে দিতে পারে, তো আপনার তো অ্যানোনিমিটি আর থাকলো না। এই হচ্ছে মূলত আর কি ফুল ভিপিএন প্রসেস। বুঝতে পারছেন বা কোনো কনফিউশন আছে? ওকে, তো এটা আসলে আমি আরেকটু আমি নিজেও বুঝতেছি একটু কমপ্লেক্স হয়ে গেছে, আর আমি আর একটু ইজি ভাবে বুঝতে পারতাম না। আমি আসলে প্রচুর প্রেসারে আছি, প্রচুর প্রবলেমে আছি আমি, মানে আজকে যে নিতেছি এটা লাইফটা খুবই, মানে আমার জন্য একটু প্রেসার হয়ে গেছে গা। আমি মানে ফ্রি নাই, আমি আসলে ফ্রি নাই, একটু ব্যস্ত আছি, তারপরেও আমি আপনাদের এই লাইভ সেশনটা নিতেছি, যার কারণে আগে থেকে আমি
এই স্লাইডটা আমি হচ্ছে যে লাইভ সেশন অন করে আপনারা হচ্ছে যে আসতেছেন না, তখন হচ্ছে এগুলো আমি মানে লিখছি, তারপর আগে থেকে কোনো ধরনের প্রিপারেশন ছিল না। যাই হোক, আরো ইজিভাবে আমি বুঝাইতে পারতাম, মানে আমার প্রেশারের কারণে মানে নিজেরই গরমিল লেগে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই এই আর কি মূলত ভিপিএন ছিল। তো এরপর হচ্ছে যে আমাদের ফায়ারওয়াল বা প্রক্সি। তো ভিপিএন যেহেতু বলছি, প্রক্সিটা আগে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্রক্সি হচ্ছে আহ, এমন এক ধরনের সার্ভার বা এমন এক ডিভাইস যেটা হচ্ছে ইন্টারসেপ্ট মানে মাঝখানে থাকে, ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে থাকে, যেটা ক্লায়েন্ট থেকে আসা রিকোয়েস্ট রিসিভ করে এবং সেটাকে সার্ভারের কাছে ফরওয়ার্ড করে, আবার সেম সার্ভার থেকে আসা রেসপন্স সে রিসিভ করে এবং সেটা ক্লায়েন্টের কাছে ফরওয়ার্ড করে। এটাই হচ্ছে মূলত প্রক্সি। তো আমরা তো দেখছিলাম যে এমআইটিএম যে ক্লাসে আমরা এমআইটিএম প্রক্সি নামে এরকম একটা প্রক্সি টুল দেখছিলাম, যেটা আসলে কি ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের সব রিকোয়েস্টগুলো প্রক্সি হয়ে যাচ্ছিল, সার্ভারের রেসপন্সগুলো প্রক্সি হয়ে আসছিল, মানে মাঝখানে একটা মিডলম্যান ধরতে পারেন, প্রক্সি একটা মিডলম্যান। যত রিকোয়েস্ট রেসপন্স আছে সব কিছু ওই প্রক্সি হয়েই যায়। ওকে, তো সেখানে চাইলে আমরা ইন্টারসেপ্ট করতে পারি প্রক্সিতে ওই রিকোয়েস্টটা। তো প্রক্সি হয় দুই ধরনের, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি আর একটা হচ্ছে রিভার্স প্রক্সি। এখন আসি ফরওয়ার্ড প্রক্সি কি। এই যে আমরা যে এতক্ষণ ভিপিএন এর কথা আলোচনা করলাম, ভিপিএন এর মূল মোটিভ হচ্ছে কি ইউজারকে অ্যানোনিমিটি প্রোভাইড করা, সিকিউরিটি প্রোভাইড করা। মানে কিরকম সিকিউরিটি, এই যে আমরা যে ধরেন এইচটিটিপি ওয়েবসাইটে ভিজিট করি, আমরা কি এমআইটিএম এ দেখছিলাম না, আমরা যে এইচটিটিপি কোনো একটা ওয়েবসাইট যদি ভিজিট করি সেক্ষেত্রে কোনো একটা লগ ইন ফর্ম বা লগ ইন ডাটা সেটা কিন্তু প্লেন টেক্সট আমরা দেখতে পারতেছি যদি এমআইটিএম করি। কারণ কি সেখানে কোনো ধরনের ইনক্রিপশন হয় না, আমার ডাটাটা একদম প্লেন টেক্সটে যায়। কিন্তু আমরা যে এই যে ভিপিএন যে পড়লাম, ভিপিএনে কি হইতেছিল, আমাদের মেইন ডাটাটা যেটা সেখানে সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক অ্যাড করে ওই ফুল ডাটাটাকে আপনার আবার ইনক্রিপ্ট করতেছে ভিপিএন। তো তার ফলে কি হইতেছে, অ্যাকচুয়াল কিন্তু নেটওয়ার্কে আমার এই ইনক্রিপ্টেড ডাটাটাই ট্রাভেল করতেছে। আমার ভিতরে যে মেইন এইচটিটিপি রিকোয়েস্ট প্যাকেট বা এইচটিটিপি যে ডাটাটা সেটা যদি প্লেন টেক্সটও থাকে, সেটা যদি একদম আনএনক্রিপ্টেড থাকে, আমার কোনো ধরনের প্রবলেম নাই, কারণ ভিপিএন আমাকে এক ধরনের এক্সট্রা সিকিউরিটি লেয়ার প্রোভাইড করতেছে। যার ফলে কি হইতেছে, আমরা যদি এইচটিটিপি ওয়েবসাইটে ভিজিট করি বা কোনো একটা আনএনক্রিপ্টেড ওয়েবসাইট ভিজিট করি যেখানে আমাদের কানেকশনটা বা কমিউনিকেশনটা ফুললি আনএনক্রিপ্টেড, তাও আমাদের কোনো সমস্যা নেই। আমাদের ক্লায়েন্ট থেকে ভিপিএন সার্ভার পর্যন্ত ডাটাটা একদম ইনক্রিপ্টেড ট্রাভেল করে, কারণ এই যে ভিপিএন আমাদের এক্সট্রা লেয়ার সিকিউরিটি দিতেছে, এক্সট্রা সিকিউরিটি লেয়ার যখন এই যে ইন্টারফেসে যাচ্ছে ভিপিএন ক্লায়েন্ট সফটওয়্যার, সেই ফুল প্যাকেটটাকে সোর্স আইপি এমনকি আমাদের শুধু এইচটিটিপি এস এ কি হইতো, এইচটিটিপি এস এ খালি ওই ওয়েব ডাটাটাই কিন্তু ইনক্রিপ্ট হইতো। কিন্তু দেখেন যখন আমরা ভিপিএন ইউজ করতেছি আমাদের কিন্তু এ টু জেড সোর্স পোর্ট বলেন, ডেস্টিনেশন পোর্ট বলেন, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক সব কিন্তু একবার এনক্রিপ্ট হয়ে যেতেছে, মানে কোনো কিছুই প্লেন টেক্সটে থাকতেছে না। তো এই ক্ষেত্রে যদি পাবলিক নেটওয়ার্কে আমরা এইচটিটিপি ওয়েবসাইট ইউজ করি যেখানে মূলত আমাদের কানেকশনটা আনএনক্রিপ্টেড কানেকশন এবং সেখানে যদি আমরা কোনো ধরনের সেন্সিটিভ ডাটা ট্রান্সফার করি, তবে অবশ্যই ভিপিএন ইউজ করব, কারণ ভিপিএন ইউজ করলে ওই এইচটিটিপি ওয়েবসাইট ভিজিট করলেও আমাদের ওই ফুল প্যাকেটটাকে ইনক্রিপ্ট করে দিচ্ছে। তো এটাই হচ্ছে মূলত ফরওয়ার্ড প্রক্সি, মানে যেই প্রক্সিটা আপনার ক্লায়েন্টকে বা আমাকে হচ্ছে যে অ্যানোনিমিটি প্রোভাইড করে। মানে সামনে থাকা সার্ভার, গুগল সার্ভার কি বুঝতেছে যে আমার ক্লায়েন্টের আইপিটা কি, মানে অ্যাকচুয়াল আমার আইএসপি তো আমার রাউটারে একটা পাবলিক আইপি দিছে, কিন্তু ডেস্টিনেশন নেটওয়ার্ক পর্যন্ত সোর্স আইপি হিসেবে কার থাকতেছে, মানে সোর্স আইপিটা কার থাকতেছে ভিপিএন সার্ভারের। তো সেক্ষেত্রে গুগল সার্ভার কি বুঝতেছে যে আমি আসলে কোন কান্ট্রি থেকে বা আমি আসলে কোন ইউজার, আমি আসলে তার ব্রাউজারে তার ওয়েব সার্ভারে ভিজিট করতেছি, এটা কিন্তু ট্র্যাক থাকতেছে না, কারণ একমাত্র ভিপিএন সার্ভারই জানে আমি কোন নেটওয়ার্ক থেকে আসতেছি বা কোন ওয়েবসাইট ব্রাউজ করতেছি, একমাত্র ভিপিএন সার্ভারই জানে। কিন্তু কোন ওয়েবসাইটে ভিজিট করতেছি সেটা কিন্তু আমার আইএসপি জানে না। আবার আমার আইএসপি কি বা আমি আসলে কোন নেটওয়ার্কে আছি, আমার অ্যাকচুয়াল নেটওয়ার্কটা কোনটা, সেটাও কিন্তু আবার গুগল সার্ভার জানতেছে না। এর কারণ কি, এই যে মাঝখানে ভিপিএন থাকতেছে,
ভিপিএন কি করতেছে, যখন গুগল সার্ভারের কাছে রিকোয়েস্টটা ফরওয়ার্ড করা লাগতেছে তখন সোর্স আইপি হিসেবে ভিপিএন এর পাবলিক আইপি দিতেছে, যার ফলে গুগল সার্ভার বুঝতে পারতেছে না যে অ্যাকচুয়াল ইউজার আমি কোন নেটওয়ার্ক থেকে বিলং করতেছি, সে শুধু ভিপিএন নেটওয়ার্কটাই দেখতে পারবে, যেমন ইউএসএ ইউকে যে কোনো একটা। তারপরে সেম আমার আইএসপিও বুঝতে পারতেছে না আমি আসলে কোন ওয়েবসাইট ভিজিট করতেছি, আইএসপিটা শুধু দেখতে পারতেছে আমি একটা আইপিতে কানেকশন করছি, এখন এই আইপিটা একটা ভিপিএন এর আইপি, সে ওই আইপিটা দেখে কিছু বুঝতে পারবে না যে আমি কোন ওয়েবসাইট ভিজিট করতেছি, কিন্তু সে এতটুকু বুঝতে পারবে আমি হয়তো কোনো একটা ভিপিএন সার্ভিস ইউজ করতেছি, এতটুক। তো এই হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি। ফরওয়ার্ড প্রক্সি হচ্ছে যেই প্রক্সিটা আপনার ক্লায়েন্টকে বা ইউজারকে অ্যানোনিমিটি প্রোভাইড করে। তারপর আসি রিভার্স প্রক্সি। রিভার্স প্রক্সি আসলে এটা কি? রিভার্স প্রক্সি থাকে সার্ভার ইন্ডে, যেমন এই হচ্ছে আমার ওয়েব সার্ভার, ওকে, এই হচ্ছে ওয়েব সার্ভার, আর এই হচ্ছে ধরেন রিভার্স প্রক্সি। এই হচ্ছে রিভার্স প্রক্সি। এখন আমরা জানি কি ওয়েব সার্ভার মানে সার্ভারের তো একটা আইপি আছে অবশ্যই, সেটা ধরেন কিরকম, আচ্ছা গুগলেরই ধরেন এটা 8.8.8, ওকে। তার মানে কি এটা হচ্ছে রিয়েল সার্ভার আর এটা রিয়েল আইপি, মানে এটা হচ্ছে একদম গুগলের সার্ভারের আইপি এইটা। এখন যদি আমরা এই আইপিটা লিখে ডিরেক্ট হিট করি তাহলে ডিরেক্ট এই গুগলের সার্ভারে এসে হিট হবে, ওকে। এখন সিকিউরিটির জন্য সাপোজ এখন যেহেতু ডিরেক্ট আমরা যদি এই গুগলের সার্ভারের আইপিটা পেয়ে যাই এবং এই সার্ভারে যদি আমরা ডিরেক্ট রিচ করতে পারি, ডিরেক্ট হিট করতে পারি, তাহলে এখানে কি হতে পারে, আমরা এই সার্ভারে পোর্ট স্ক্যান করতে পারি, কি কি পোর্ট ওপেন আছে, আমরা এই সার্ভারে ডিডোস অ্যাটাক করতে পারি, এই সার্ভারকে ডাউন করতে পারি, আমরা বিভিন্ন অ্যাটাক করতে পারি, মানে এক কথায় বলতে গেলে এই সার্ভারে আমরা ডিরেক্ট রিচ করতে পারতেছি, আমাদের যে রিকোয়েস্ট হিটগুলা ডিরেক্ট এই সার্ভারে এসে হিট হইতেছে। তো এক্ষেত্রে এই সার্ভারের জন্য সার্ভারটা ডিরেক্ট পাবলিক হয়ে যাইতেছে, সার্ভারের জন্য সিকিউরিটি রিস্ক ক্রিয়েট হইতেছে। তো এক্ষেত্রে একটা টেকনোলজি আসে, সেটা হচ্ছে রিভার্স প্রক্সি। সে ধরে একটা রিভার্স প্রক্সি সার্ভিস ইউজ করতেছে, এর আইপিটা ধরেন এরকম সামথিং 412568 মানে রিভার্স প্রক্সিরও একটা আইপি থাকে। তো এইটা এখন রিভার্স প্রক্সিতে এক ধরনের কনফিগারেশন করা থাকে। কনফিগারেশনটা কি? রিভার্স প্রক্সি তো এটা একটা সার্ভার, আর রিভার্স প্রক্সি এটা এক ধরনের সফটওয়্যার, যেমন আমরা ওয়েব সার্ভার সফটওয়্যার ইউজ করি যেরকম অ্যাপাচে, এইচটিটিপি, এনজিএনএক্স, এই সেম রিভার্স প্রক্সি সফটওয়্যার আছে। এনজিএনএক্স মূলত হচ্ছে এক ধরনের রিভার্স প্রক্সি। তো এখানে একটা পোর্ট ওপেন থাকে, যেমন ধরেন পোর্ট নাম্বার 443, এবং এই পোর্ট নাম্বার 443-তে রিভার্স প্রক্সি সফটওয়্যারটা রান করতেছে, আর ওয়েব সার্ভারও পোর্ট নাম্বার 443-তে রান করতেছে, এবং এখানে ধরেন অ্যাপাচে ওয়েব সার্ভার সফটওয়্যার ইউজ হইতেছে। তো এই রিভার্স প্রক্সির এক ধরনের কনফিগারেশন করা থাকে। কনফিগারেশনটা কি? যদি তোমার এই আইপির পোর্ট নাম্বার 443-তে কোনো ধরনের রিকোয়েস্ট আসে, যেটা গুগলের ওয়েবসাইটের অ্যাক্সেস করার জন্য কোনো রিকোয়েস্ট আসে, তাহলে সেটা তুমি রিসিভ করবা। রিসিভ করে তুমি নতুন করে একটা রিকোয়েস্ট জেনারেট করবা, রিকোয়েস্টটা জেনারেট করে সেটা ওয়েব সার্ভারকে পাঠাবা, এবং ওয়েব সার্ভার সেটা তোমাকে রেসপন্স দিবে, এবং তুমি সেই রেসপন্সটা নতুন করে আবার একটা রেসপন্স জেনারেট করবা, এবং সেই রেসপন্সটা ক্লায়েন্টকে দিবা। অনেক সময় রিভার্স প্রক্সি কি হয়, রিভার্স প্রক্সিতে আপনার হচ্ছে কিছু ওয়েব কন্টেন্ট ক্যাশ করে রাখে, যার ফলে কি হয়, ওয়েবসাইটটা লোড তাড়াতাড়ি হয়। এখন কি ধরনের ওয়েব কন্টেন্ট ক্যাশ করে? আপনার বেসিক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট কিছু ফাইল আছে, মানে স্ট্যাটিক ফাইল যেগুলা, যেমন ধরেন গুগলের সার্ভার, আমরা কি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, জিমেল ক্রিয়েট করি, তো ধর নতুন একটা ইউজার আসছে, সে হচ্ছে জিমেল
অ্যাকাউন্ট বানাবে বা সে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো এটা কি, এটা তো আর রিভার্স প্রক্সিতে আগে থেকে স্টোর করা নাই, সেটা কি ওয়েব সার্ভারে ওইটা আছে। যদি আমরা নতুন করে একটা ইউজার ক্রিয়েট করতে চাই, সেটা কি ওয়েব সার্ভারে প্রসেস হবে, ডাটাবেজে ইউজার অ্যাড করা হবে। তো এটা কি একটা ডাইনামিক না? বা আমরা প্রতিটা ইউজার যখন আমরা নিজেদের প্রোফাইলে ঢুকি, তো প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা ইনফরমেশন আমরা প্রোফাইলে দেখতে পাই। তো এটা কি ডাইনামিক না? বা আমরা যখন প্রোফাইলে কোনো কিছু আপডেট করি, তো সেখানে বা ধরেন ফেসবুকের ক্ষেত্রে আমরা যখন পোস্ট করি বা আমাদের আলাদা আলাদা ইউজারের ফিডগুলো কিন্তু আলাদা আলাদা হয়, সেখানে কিন্তু একরকম থাকে না। তো এটাও কিন্তু ডাইনামিক। কিন্তু ধরেন লগ ইন পেজ, আমরা যখন লগ আউট করি একটা লগ ইন পেজ সামনে আসে, এটা কিন্তু সব ইউজারের জন্য সেম একটা লগ ইন পেজ আছে। এমন না যে আপনার জন্য এক ধরনের ডিজাইন, আমার জন্য এক ধরনের ডিজাইন, আরেকজনের আরেক ধরনের ডিজাইন, এরকম না। সবার জন্য কিন্তু একটা সেম লুকিং এর একটা লগ ইন পেজ সামনে আসে। তো এটা কিন্তু এটা হচ্ছে স্ট্যাটিক একটা, হ্যাঁ। তো এই সেম রিভার্স প্রক্সি মানে যেগুলো মূলত স্ট্যাটিক কন্টেন্ট, স্ট্যাটিক ফাইল, সেই ধরনের ওয়েব কন্টেন্টগুলো সে ক্যাশ করে রাখে, যাতে ইউজার যখন রিকোয়েস্ট করবে, সাপোজ ধরেন ইউজার রিকোয়েস্ট করলো, এটাই ধরেন একটা ইউজার যে https google.com, তো google.com রিকোয়েস্ট করছে, মানে আমরা জানি যে আমরা যখন ডোমেইন নেম লিখে এন্টার করি, তখন বাই ডিফল্ট আমাদের ওয়েব সার্ভার index.php বা ইন্ডেক্স ফাইল যেটা বলি, ইন্ডেক্স ফাইলটা হচ্ছে রিটার্ন করে। একমাত্র ওয়েব সার্ভারের ভিতরে, ওয়েব রুট ডাইরেক্টরির ভিতরে যদি ইন্ডেক্স ফাইলটা থাকে, তাহলে আমরা ডিরেক্ট ডোমেইন বা আইপি লিখে এন্টার দেওয়ার সাথে সাথে যে একটা ওয়েব পেজ ওপেন হয়, যেমন এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে google.com লিখলাম, এখানে যে google.com লিখলাম, আমরা কিন্তু এখানে কোনো ধরনের পাথ দিতেছি না, কিছু দিতেছি না, ডিরেক্ট google.com লিখলাম, লিখে জাস্ট এন্টার দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে গুগলের পেজটা চলে আসছে। এটা কিভাবে আসছে? এটা আসছে গুগলের যে ওয়েব সার্ভারে এই যে পেজটা, এটা এক ধরনের HTML CSS দিয়ে ক্রিয়েট করা একটা পেজ। তো ওই পেজের নাম বা ওই ফাইলের নামটা ইন্ডেক্স রাখা হয়েছে। ইন্ডেক্স কেন রাখা হয়েছে? ইন্ডেক্স রাখা হয়েছে এই জন্য যে আমরা যখন রিকোয়েস্ট করি, তখন রিকোয়েস্টটা যায় রুট ডাইরেক্টরির জন্য, রিকোয়েস্ট বা রুট পাথের জন্য রিকোয়েস্টটা যায়। তো যখন রিকোয়েস্টটা যায়, তখন ওয়েব সার্ভারের এক ক্যারেক্টারিস্টিক্স এটাই যে সে বাই ডিফল্ট ইন্ডেক্স নামে একটা ফাইল আছে, ইন্ডেক্স নামে ফাইলটাই হচ্ছে আমাদের রেসপন্সে পাঠায় দেয়। যার কারণে আমরা হচ্ছে এই google.com সরাসরি লেখার সাথে সাথেই হচ্ছে, বা ভাই আপনি একটু মিউট করেন শাহরিয়ার ভাই। হ্যালো, আপনি কিছু বলতেছেন ভাই? আচ্ছা ঠিক আছে, যেখানে ছিলাম, তো এই যে google.com লিখতেছি, ডিরেক্ট কিন্তু আমরা জাস্ট ডোমেইনটাই দিতেছি। আমরা কি যখন ওয়েবসাইট ব্রাউজ করি, আমরা কিন্তু দেখি যে স্ল্যাশ দিয়ে বিভিন্ন পাথ থাকে, লগ ইন থাকে। এই পাথ দিয়ে আমরা কি বুঝি, মানে আমরা এই ফাইলটা অ্যাক্সেস করতে চাচ্ছি বা এই ফাইলের জন্য রিকোয়েস্ট করছি। কিন্তু আমরা যখন ডিরেক্ট কোনো একটা ডোমেইন দিই বা বা আইপি দিই, আমরা কিন্তু কোনো পাথ বা ফাইল নেম দিয়ে দিতেছি না। তাহলে কেন ডিরেক্ট google.com বা আইপি দিয়ে ইন্টার দেওয়ার সাথে সাথে আমরা একটা পেজ পাই? এটা হচ্ছে ওয়েব সার্ভারের এক ধরনের ফিচার্স। সেটা কি? সেটা হচ্ছে যে রিকোয়েস্ট মানে রুট পাতে রিকোয়েস্ট করার সাথে সাথেই ওয়েব সার্ভার হচ্ছে বাই ডিফল্ট তার সার্ভারে থাকা ইন্ডেক্স নামে একটা ফাইল থাকে, সেই ইন্ডেক্স ফাইলটাই রেসপন্সে দিয়ে দেয়। এখন কথা হচ্ছে, যদি ইন্ডেক্স ফাইলটা না থাকে, তখন সে কোন ফাইল দিবে? ইন্ডেক্স ফাইল না থাকলে সে হচ্ছে তার ওয়েব সার্ভারে থাকা যত ফাইল ফোল্ডার আছে সব হচ্ছে লিক করে দেয়, সব হচ্ছে রেসপন্সে দিয়ে দেয়। এটাকে আমরা বলি ইন্ডেক্সিং বা কি বলে ডাইরেক্টরি লিস্টিং। হ্যাঁ, এটাকে বলে ডাইরেক্টরি লিস্টিং। এটাও কিন্তু এক ধরনের ভালনারেবিলিটি। কারণ কি, আপনার ওয়েব সার্ভারে যদি আপনি ইন্ডেক্স ফাইলটা না রাখেন, তাহলে এমন হয় আপনার ওয়েব সার্ভারে থাকা যত যাবতীয় ফাইল ফোল্ডার আছে সেন্সিটিভ, সব হচ্ছে লিস্টিং হয়ে যায়, আমরা আসলে দেখতে পাই সেটা। তো এটাকে বলি হচ্ছে ডাইরেক্টরি লিস্টিং। হ্যাঁ, এটাও এক ধরনের ভালনারেবিলিটি। তো আচ্ছা এতটুকু। তো তো ইন্ডেক্স পেজটা ধরেন সাপোজ এই যে আমরা google.com এ যাওয়ার সাথে সাথে একটা ইন্ডেক্স পেজ আমাদেরকে দিল, আমরা এই ইন্টারফেসে দেখতে পারতেছি। তো এই রিকোয়েস্টটা কিন্তু ডিরেক্ট সরাসরি গুগল সার্ভারের কাছে যায় না, এটা গেছে কোথায়? আমাদের রিকোয়েস্টটা গেছে এই রিভার্স প্রক্সির কাছে। তো রিভার্স প্রক্সি আগে থেকেই এগুলা ক্যাশ করে রাখছে। ক্যাশ করে রাখার ফলে যখন দেখছে যে ওকে একটা ইউজার রিকোয়েস্ট করছে ইন্ডেক্স ফাইলের জন্য, তো সে কি করে, রিভার্স প্রক্সি নিজেই ওই রেসপন্সটা দিয়ে দেয়, একটা রেসপন্স জেনারেট করে। এই ওয়েব সার্ভারে আর কিছু করা লাগে না। এখন আসি যে
রিভার্স প্রক্সির তো আইপি আছে, ওয়েব সার্ভারের আইপি আছে। এখন আমরা যখন google.com বা ডোমেইন নেম লিখে এন্টার করি অ্যাকচুয়ালি কোন আইপিতে হিট হয়, তো ডিএনএস সার্ভারে মূলত এই রিভার্স প্রক্সির আইপিটাই দেওয়া হয়, গুগল সার্ভারের মেন আইপিটা দেওয়া হয় না। কারণ মেন আইপি দিয়ে দিলে তো আমরা ডিরেক্ট ওই সার্ভারেই হিট করতে পারতেছি, আমরা ওই সার্ভারই রিচ করতে পারতেছি। তো সেক্ষেত্রে ওই মেইন সার্ভারের আইপিটা দেওয়া হয় না, দেওয়া হয় কার, রিভার্স প্রক্সি সার্ভারের আইপিটা দেওয়া হয়। তো ডিএনএস সার্ভারে google.com এর জন্য আইপিটা থাকে রিভার্স প্রক্সির। হ্যাঁ, মানে আমি এখন আর জিনিসটা ক্লিয়ার করি। আমি যে বলতেছি গুগল সার্ভারের রিভার্স প্রক্সি ইউজ করতেছে, গুগল সার্ভার কি বলে ডিএনএস সার্ভারে google.com এর জন্য আপনার রিভার্স প্রক্সির আইপি ইউজ হইতেছে, আমি জাস্ট এটা সিনারিও বলতেছি। অ্যাকচুয়ালি কিন্তু google.com এর যদি জন্য আপনি ডিএনএস চেক করেন তাহলে ডিরেক্ট আপনি গুগলের আইপি পাবেন। আমি আপনাকে দেখাই সিএমডি, আমি জাস্ট এই google.com দিয়ে এক্সাম্পল দিতেছি, কিন্তু অ্যাকচুয়াল যে google.com রিভার্স প্রক্সি ইউজ করতেছে বা এইভাবে কাজ করতেছে এটা না। আমি জাস্ট সিনারিওটা বলতেছি যে রিভার্স প্রক্সি আসলে কেন ইউজ হয় আর রিভার্স প্রক্সি কাজটা কি করে। এই যে এটা হচ্ছে যে ডিরেক্ট গুগল সার্ভারের রিয়েল আইপি। আমি যদি এটা দিয়ে এন্টার করি, আমি দেখেন এই যে গুগল সার্ভারে কিন্তু চলে আসতেছে, দেখছেন, মানে গুগলের ওয়েবসাইটে কিন্তু ভিজিট হইতেছে ওই আইপি দিয়ে এন্টার দিলে। অন্য অন্য যদি রিভার্স প্রক্সি আইপি থাকতো, রিভার্স প্রক্সিতে ডিরেক্ট আইপি দিয়ে হিট করলে এসে ব্লক করে দেয়, আপনাকে একটা ওয়ার্নিং দিবে অ্যাক্সেস ডিনাইড বা ডিরেক্ট আইপি অ্যাক্সেস নট অ্যালাউড, এরকম একটা ওয়ার্নিং দেয়। ঠিক আছে, তো এখানে ডিরেক্ট আমরা যে আইপিটা পাইছি এটা ডিরেক্ট হচ্ছে আপনার গুগল সার্ভারের আইপি। তো যাই হোক, আমি যে সিনারিওটা বলার জন্য google.com দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো এইভাবে ডিএনএস এ google.com এর জন্য রিভার্স প্রক্সির আইপি থাকে। তো যখন আমরা ডিএনএস রিকোয়েস্ট করি, ডিএনএস কোয়েরি করি, তখন google.com এর জন্য আমাদের রিভার্স প্রক্সির যে আইপিটা সেই আইপিটাই দেয়, এবং আমরা যখন হিট করি তখন এই রিভার্স প্রক্সিতেই হিট হয়। এখন ধরেন আমরা এমন একটা রিকোয়েস্ট করলাম যেটা আসলে রিভার্স প্রক্সির কাছে নাই, ক্যাশ করা নেই, আমাদের ডাইনামিক। হ্যাঁ, তো রিভার্স প্রক্সি কি করে, রিভার্স প্রক্সিতে বলছিলাম আগে থেকে কনফিগার করা আছে এমন কিছু জিনিস। তো রিভার্স প্রক্সি রিকোয়েস্টটা রিসিভ করার পর সে হচ্ছে নতুন করে একটা এইচটিটিপি রিকোয়েস্ট জেনারেট করে। রিভার্স প্রক্সির কাছে গুগল সার্ভারের আইপি আছে, কারণ ওই যে কনফিগারেশন করা আছে, কনফিগারেশনে তাকে তো অবশ্যই বলে দিতে হবে যে তুমি কোন সার্ভারের সাথে কানেকশন করে ডাইনামিক ফাইলগুলো নিয়ে আসবা। তো রিভার্স প্রক্সির কাছে যখন এই রিকোয়েস্টটা আসে, সে নতুন করে ওই আবার একটা রিকোয়েস্ট করে, তখন এই রিকোয়েস্টে যত যাবতীয় যা কিছু আছে সব কিছু রিভার্স প্রক্সির থাকে, সোর্স আইপি, সোর্স পোর্ট, সোর্স ম্যাক সব কিছু রিভার্স প্রক্সির থাকে। তো সে হচ্ছে ডাইনামিক কন্ট্রোলের জন্য এইভাবে নতুন করে রিকোয়েস্ট জেনারেট করে, রিকোয়েস্টটা জেনারেট করে ওয়েব সার্ভারকে দেয়, এবং ওয়েব সার্ভার হচ্ছে রেসপন্স জেনারেট করে এবং রেসপন্সটাকে রিভার্স প্রক্সির কাছে দেয়। রিভার্স প্রক্সি সেটা রিসিভ করে এবং সে ওই রেসপন্সটা পেয়ে আবার নতুন করে একটা রেসপন্স জেনারেট করে, যে রেসপন্সে মূলত সোর্স তো সব এই রিভার্স প্রক্সিরই থাকবে, কারণ সোর্স যদি ওয়েব সার্ভারের থাকে, গুগল সার্ভারের থাকে, তাহলে তো সবকিছু পাবলিক হয়েই গেল, তো সোর্স থাকবে সব রিভার্স প্রক্সির। তো নতুন করে যাবার একটা রেসপন্স জেনারেট করবে, সেখানে ডেস্টিনেশন যত যাবতীয় যা কিছু আছে সব থাকবে ক্লায়েন্টের পাবলিক আইপি, তারপরে ক্লায়েন্ট যে পোর্ট থেকে রিকোয়েস্ট করছে সেই পোর্ট, তারপরে সে যে ম্যাক থেকে আসছে সেই ম্যাক, মানে সেই ম্যাক না আর কি, তার নেটওয়ার্কে থাকা যে রাউটার সেই রাউটারের ম্যাক থাকবে। তো এইভাবে রিকোয়েস্টটা হচ্ছে আমার ক্লায়েন্ট পর্যন্ত আসে, এবং ক্লায়েন্ট শুধু দেখতে পারে রিভার্স প্রক্সির আইপি। এখন ক্লায়েন্ট যদি google.com পিং করে সে যদি একটা আইপি পায়, সে যদি মনে করে যে এটা আসলে অ্যাকচুয়াল গুগল সার্ভারের আইপি, তাহলে সেটা রং হইতে পারে। কারণ আপনি গুগল সার্ভারের আইপিতে যদি ডিরেক্ট হিট করেন, ডিরেক্ট ওয়েবসাইট অ্যাক্সেস হইতেছে, মানে রিয়েল সার্ভার বা রিয়েল আইপিতে যদি আপনি ডিরেক্ট হিট করেন তাহলে ওয়েবসাইট অ্যাক্সেস হবে। আর যদি রিভার্স প্রক্সি আইপিতে হিট করেন তাহলে কখনই আপনার হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস হবে না, কারণ রিভার্স প্রক্সিতে আপনার কনফিগার করা থাকে, এটাও এক ধরনের ফায়ারওয়াল টাইপ। রিভার্স প্রক্সিতে কনফিগার করা থাকে ডাইরেক্ট আইপি অ্যাক্সেস নট অ্যালাউ, মানে তার আইপিতে ডিরেক্ট অ্যাক্সেস কেউ করতে পারবে না, মানে আইপি দিয়ে ডিরেক্ট রিকোয়েস্ট হবে না, তাকে ডোমেইন নেম হয়ে আসতে হবে, ডোমেইন নেম ডিএনএস কোয়েরি করে ওই প্রসেসে হচ্ছে যে আসতে হবে। তো এই হচ্ছে মূলত রিভার্স প্রক্সি। মানে রিভার্স প্রক্সিটা মেইনলি ইউজ হয়ে থাকে আমাদের সার্ভার সাইডের সিকিউরিটির জন্য, মানে সার্ভারকে অ্যানোনিমিটি দেওয়ার জন্য। আর ফরওয়ার্ড প্রক্সি সেটা হচ্ছে যে ইউজ হয়ে থাকে আমাদের ইউজারকে অ্যানোনিমিটি দেওয়ার জন্য, যাতে ইউজার হচ্ছে অ্যানোনামাস থাকতে পারে, যাতে সার্ভার বুঝতে না পারে যে ইউজারকে। আর রিভার্স প্রক্সির ইউজার থেকে সার্ভারকে অ্যানোনিমিটি রাখার জন্য, সার্ভারকে অ্যানোনামাস রাখার জন্য, যে ইউজার বুঝতে না পারে যে অ্যাকচুয়াল সার্ভারকে। এখন বাগ বাউন্টি হান্টিং বা বাগ হান্টিং এর কথা শুনেছেন হয়তো,
সেখানে কিন্তু এই ধরনের একটা বাগ আছে যে রিয়েল আইপি ডিসক্লোজ বা রিয়েল আইপি এক্সপোজ। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি বা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করি, যেখানে হচ্ছে যে আমরা সার্ভারের বা ওয়েবসাইটের রিয়েল আইপিটা ফাউন্ড করার ট্রাই করি। যদি রিয়েল আইপিটা পাই এবং সেই আইপিতে যদি আমরা ডিরেক্ট হিট করতে পারি এবং অ্যাক্সেস হয়, তাহলে ওইটা এক ধরনের বাগ। ওইটা আপনার হচ্ছে যে লো সেভারিটির একটা বাগ, ওই হিসেবে আপনাকে বাউন্টি দেয়। ওকে, তো বুঝতে পারছেন প্রক্সি জিনিসটা কি? কোনো ধরনের কনফিউশন আছে? জি ভাইয়া, বুঝি নাই। 15 মিনিট না, আচ্ছা 15 মিনিট সমস্যা নেই, আমাদের ফায়ারওয়াল যেটা সেটা 15-15 ভিতরে কভার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল হচ্ছে যে এক ধরনের সিকিউরিটি ডিভাইস। এটা আপনার নেটওয়ার্কের ইনকামিং আউটগোয়িং সকল ট্রাফিক হচ্ছে মনিটর করে। ধরেন এই যে হচ্ছে একটা ফায়ারওয়াল যেটা সেট আপ করা আছে আপনার নেটওয়ার্কে, এবং এই এই নেটওয়ার্কে আপনার হচ্ছে যে ডিভাইসগুলো আছে কানেক্টেড। ধরেন এগুলো হচ্ছে এক একটা ডিভাইস। তো আর এটা হচ্ছে যে ইন্টারনেট। সাপোজ ধরেন এটা ইন্টারনেট, ইন্টারনেট বলতে যে কোনো পাবলিক নেটওয়ার্ক। তো এই আর মাঝখানে তো অবশ্যই রাউটার তো আছেই, এটা তো মাস্ট। এখন বিষয় হচ্ছে ফায়ারওয়াল আপনার রাউটারের পরেও থাকতে পারে, রাউটারের আগেও থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনার উপরে, সিনারিওর উপরে। আমি জাস্ট এমনি নর্মাল একটা ডায়াগ্রাম সাজাইছি যাতে জাস্ট বুঝাইতে পারি আপনাদেরকে। তো এই যে ওকে দাঁড়ান, ফায়ারওয়াল হচ্ছে এইটা আপনার নেটওয়ার্ক, ইন্টারনাল নেটওয়ার্ক বা ল্যান্ড নেটওয়ার্ক। তো ফায়ারওয়াল হচ্ছে আপনার নেটওয়ার্কের সকল ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক হচ্ছে মনিটর করে, যে কি কি ট্রাফিক আপনার ইন্টারনেট থেকে আপনার নেটওয়ার্কে আসতেছে। হ্যাঁ, কি কি ট্রাফিক আপনার ইন্টারনেট থেকে আপনার নেটওয়ার্কে আসতেছে, আবার কি কি ট্রাফিক আপনার নেটওয়ার্ক থেকে বাইরের নেটওয়ার্কে বা ইন্টারনেটে যাচ্ছে, সেই সকল ট্রাফিক মনিটর করে। এখন ধরেন বাইরে থেকে হ্যাকার আছে যে আসলে আপনার নেটওয়ার্কে থাকা কোনো একটা সার্ভারে সে হ্যাক করার ট্রাই করেছে, বা সে হচ্ছে ডিডোস অ্যাটাক করতেছে। তো সে কি ক্রমাগত রিকোয়েস্ট পাঠাবে এভাবে, মানে ডিডোস মানে কি আপনার হচ্ছে যে ফ্লুডিং করা, মানে একাধারে হচ্ছে যে প্যাকেট পাঠানো। তো এইভাবে যখন সে রিকোয়েস্ট মানে প্যাকেট পাঠাতে থাকবে আপনার ইন্টারনেট নেটওয়ার্কে, তো এগুলো তো এইভাবে রাউটার হয়ে ফায়ারওয়াল হয়ে যাবে। তো ফায়ারওয়াল হচ্ছে এটা ডিটেক্ট করবে যে আপনার নেটওয়ার্কে কোনো ধরনের অ্যাটাক হইতেছে, মানে ইন্টারনেট থেকে বা বাইরের নেটওয়ার্ক থেকে ক্রমাগত একই আইপি অ্যাড্রেস থেকে সেকেন্ডে লক্ষ লক্ষ ট্রাফিক আসতেছে। তো সে এটা মনিটর করবে এবং সাথে সাথে এই আইপিটাকে ব্লক করে দেবে। ব্লক করে দেওয়ার ফলে কি হবে, যখন এই আইপি থেকে নেক্সট কোনো একটা রিকোয়েস্ট আসবে, সে দেখবে যে ওকে আইপি তো ব্লক, এটারে ড্রপ করে দেবে, তখন এই প্যাকেট আর আপনার এই নেটওয়ার্ক পর্যন্ত আসবে না। সেম ওয়েতে ধরেন কোনো এক মানে ওয়ে ইউজ করে হ্যাকার হচ্ছে আপনার নেটওয়ার্কে থাকা কোনো একটা সার্ভার হ্যাক করছে, এবং সেখান থেকে সে ইনফরমেশন বা ডাটা রিট্রিভ করতেছে বা এক্সফিল্টারেট করতেছে। তো ওই সেম জিনিসটাও ফায়ারওয়াল হচ্ছে মনিটর করে, যে যখন ধরেন নেটওয়ার্কে থাকা সার্ভার থেকে কোনো একটা ডাটা হ্যাকার হচ্ছে এক্সফিল্টারেট করতেছে, তার মানে কি এই সার্ভার থেকে ডাটাটা অবশ্যই এই ফায়ারওয়াল হয়ে রাউটার হয়ে হ্যাকারের কাছে যাচ্ছে। তো সেম এই ফায়ারওয়াল হচ্ছে যে আপনার এই আউটগোয়িং ট্রাফিকও মনিটর করে, যে কি হচ্ছে আউটগোয়িং ট্রাফিকে, কোন একটা সার্ভার কি তার ইনফরমেশন দিয়ে দিচ্ছে সার্ভারের কাছে বা পাবলিক কোনো নেটওয়ার্কে, এই সকল জিনিস হচ্ছে যে সে মনিটর করে। মানে মেইন কথা, ফায়ারওয়াল আপনার নেটওয়ার্কে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, সে আপনার নেটওয়ার্কে যত যাবতীয় ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিক আছে সব হচ্ছে মনিটর করে। এবং ফায়ারওয়াল অনেক ধরনের ফায়ারওয়াল হতে পারে। আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, যেটা হচ্ছে যে আপনার শুধু ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনকে সিকিউরিটি দেয়। নেটওয়ার্ক ফায়ারওয়াল, যেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কে সিকিউরিটি দেয়। একটা নেটওয়ার্ক ফায়ারওয়াল কখনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে সিকিউরিটি দিতে পারবে না, আবার একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল কখনো একটা নেটওয়ার্ক সিকিউরিটি দিতে পারবে না, কারণ এদের কাজ হচ্ছে ডিফারেন্ট, বিভিন্ন ধরনের, মানে এদের কাজ ভেদে এদের নামকরণ আলাদা হয়েছে। ওকে, তো যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সে হচ্ছে একমাত্র জানে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি দিতে হবে, ওয়েব অ্যাপ্লিকেশনে কি ধরনের অ্যাটাক হতে পারে, সে জাস্ট ওই কাজগুলোই জানে, ওই ফিল্টারিংগুলোই জানে। তারপরে আরও ফায়ারওয়াল আছে, যেমন হোস্ট বেসড ফায়ারওয়াল, যেমন আমাদের উইন্ডোজ ডিফেন্ডার, তারপরে
কালি লিনাক্সের আইপি টেবিলস, এগুলো হচ্ছে হোস্ট বেস বা সফটওয়্যার বেসড ফায়ারওয়াল। তারপর হচ্ছে হার্ডওয়্যার বেসড ফায়ারওয়াল, যেগুলো হচ্ছে রাউটারের মতো দেখতে একটা ফিজিক্যাল ডিভাইস হয়, হার্ডওয়্যার ডিভাইস এরকম। তারপরে ক্যাটাগরি ওয়াইজ আরও কিছু ফায়ারওয়াল আছে, যেমন এনজিএফডব্লিউ মানে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। এই হচ্ছে। তো আজকে যেই টপিক ছিল সেটা হচ্ছে স্টেটলেস এবং স্টেটফুল ফায়ারওয়াল। তো স্টেটফুল ফায়ারওয়ালটা কি আমরা জানি, ধরেন আচ্ছা এগুলো রিমুভ করি। ওকে, তো রাউটার হচ্ছে ইন্টারনেট। তো স্টেটফুল জিনিসটা কি, ধরেন এখানে ইন্টারনেটে ধরেন একটা ইউজার আছে, সে ধরেন আপনার এখানে একটা সার্ভার, এই সার্ভারে সে কমিউনিকেশন করতে চায়। স্টেটফুল ফায়ারওয়ালের কথা বলতেছি এখন। তো স্টেটফুল ফায়ারওয়ালে কি হয়, আমরা কি জানি যে কোনো একটা সার্ভারের সাথে বা কোনো একটা ডিভাইসের সাথে যদি আমরা কমিউনিকেশন করতে চাই, ফার্স্টে কি হয়, ওই ডিভাইসের সাথে আমাদের কানেকশন ক্রিয়েট করতে হয়, কানেকশন এস্টাবলিশ করতে হয়। তো যখন এই ডিভাইসটা ইন্টারনেটে থাকে, এই ডিভাইসটা আমার এই সার্ভারের সাথে কমিউনিকেশন করবে, তার মানে অবশ্যই সার্ভারের সাথে সে এক ধরনের কানেকশন এস্টাবলিশ করবে। তো কানেকশন এস্টাবলিশ করলো, আমরা কানেকশন এস্টাবলিশ করা দেখছিলাম, আমরা টিসিপি ইউডিপি যখন পড়ছি তখন আমরা টিসিপি 3 হ্যান্ডশেক পড়ছিলাম, তো ওইটা দেখে নেবেন। তো এখানে আমি আর এক্সপ্লেন করতেছি না। তো সে হচ্ছে টিসিপি 3 হ্যান্ডশেকের থ্রু এই ইউজার আর এই সার্ভার কানেকশন এস্টাবলিশ করলো, এদের ভিতরে একটা কানেকশন এস্টাবলিশ হলো। এখন কানেকশন এস্টাবলিশ যখন করছে, সে যখন প্যাকেট পাঠাইছে, তো অবশ্যই প্যাকেটের ভিতরে সোর্স আইপি ছিল, ডেস্টিনেশন আইপি ছিল, এগুলা রাউটার হয়ে ফায়ারওয়াল হয়ে গেছে। তো ফার্স্ট যখন সে কানেকশন ক্রিয়েট করার জন্য ফার্স্ট প্যাকেটটা পাঠায়, ফার্স্ট প্যাকেটে যে সোর্স আইপিটা থাকে, ডেস্টিনেশন আইপিটা থাকে, ফায়ারওয়াল কি করে সেটা মনিটর করে, এবং সে তার একটা টেবিল আছে, সেই টেবিলে সে এটা সেভ করে রাখে। সে সেভ করে রাখে কীরকমভাবে, যে সোর্স আইপি ধরেন সোর্স আইপি এ হচ্ছে সার্ভার, যেমন ধরেন সার্ভার ডেস্টিনেশন আইপি এর সাথে কানেকশন ক্রিয়েট করছে, তার মানে সোর্স আইপি এ। তো এরপর থেকে কানেকশন ক্রিয়েট করার পর থেকে যত প্যাকেট পাঠাবে, আমরা কি জানি ডাটা ট্রান্সফারের আগে কানেকশন ক্রিয়েট করতে হয়। তো কানেকশন ক্রিয়েট করার সময় ফায়ারওয়াল মানে যেই স্টেটফুল ফায়ারওয়াল, সে হচ্ছে টেবিলে সেভ করে রাখে, ম্যাপ করে রাখে যে কোন সোর্স আইপিটা আমার কোন ডেস্টিনেশন আইপির সাথে কানেকশন ক্রিয়েট করছে, এবং এরপর থেকে যখন ডাটাটা পাঠাবে, তাদের ভিতরে যখন ডাটা ট্রান্সফার হবে, তখন অবশ্যই সোর্স আইপি থাকবে, ডেস্টিনেশন আইপি থাকবে। তো ফায়ারওয়াল হচ্ছে তখন হচ্ছে মনিটর করবে সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি। সে দেখবে যে আচ্ছা আমরা এই যে সোর্স আইপিটা থেকে এখন ডাটা পাঠানো হয়েছে, এটা কি কানেকশন ক্রিয়েট করছে আগে, তখন সেই টেবিলটা চেক করবে, যে দেখবে যে ও হ্যাঁ, এই যে সোর্স আইপি এ তো আমার সার্ভার যার ডেস্টিনেশন আইপি এর সাথে তো একটা কানেকশন ক্রিয়েট করছে, তার মানে এরা দুজন এস্টাবলিশ করছে কানেকশন, মানে এদের ভিতরে কানেকশন এস্টাবলিশ হয়েছে, তার মানে এর একটা স্টেটের ভিতরে আছে, একটা কানেকশনের ভিতরে আছে, তাইলে এটা হচ্ছে লেজিটিমেট ট্রাফিক। তখন সে হচ্ছে এটা পাস করে দেয়। বুঝতে পারছেন বিষয়টা, যে কি বোঝাইতেছি, যে স্টেটফুল জিনিসটা এ আসলে কি করে। এ আসলে মানে আমরা যে ফার্স্টে যে কানেকশনটা ক্রিয়েট করি, কানেকশন এস্টাবলিশ করি, তখন তো অবশ্যই সোর্স আইপি থাকে, ডেস্টিনেশন আইপি থাকে, যে সোর্স যে ডেস্টিনেশনের সাথে কানেকশন করতেছে তাদের দুইজনের আইপি থাকে। তো ফায়ারওয়ালের মধ্য দিয়ে যখন ট্রাফিকটা যায়, তখন ফায়ারওয়াল হচ্ছে ওই যে ফার্স্ট কানেকশনের সময় ফার্স্ট যে প্যাকেটটা পাঠায় সেটা দেখে সে ম্যাপ করে রাখে যে কোন সোর্স আইপিটা কোন ডেস্টিনেশন আইপির সাথে কানেকশন ক্রিয়েট করার ট্রাই করছে, এবং এদের ভিতরে যখন কানেকশন এস্টাবলিশ হয়ে যায়, তখন ফায়ারওয়াল সে হচ্ছে একটা ম্যাপ রাখে যে হ্যাঁ, এই যে সোর্স আইপি এ এবং ডেস্টিনেশন আইপি এদের ভিতরে কানেকশন এস্টাবলিশ হয়েছে, এরা দুজন কানেক্টেড। এরপর থেকে তারা যে ডাটাটা ট্রান্সফার করতে থাকে, যেমন এ হচ্ছে একে হ্যালো পাঠাইতেছে, একে হাই পাঠাইতেছে, যে মেসেজ বা ডাটা ট্রান্সফার হইতেছে, সেখানে যে সোর্স আইপি ডেস্টিনেশন আইপি থাকে, সেই ডেস্টিনেশন এবং সোর্স আইপিটা সে হচ্ছে তার টেবিলের সাথে ম্যাচ করে যে এরা কি আগে থেকে কানেকশন কিনা, বা এরা কানেকশন এস্টাবলিশ করছে কিনা। যদি দেখে হ্যাঁ এরা দুইটা আগে থেকে কানেকশন করে রাখছে, তার মানে এটা লেজিটিমেট ট্রাফিক, এটাকে সে পাস করে দেয়। কিন্তু যদি দেখে সোর্স আইপি ডিফারেন্ট, মানে ডাটা মানে কানেকশন তো করছেই, এরপরে ডিরেক্ট যখন এই ক্লায়েন্ট বা এই যে ইন্টারনেটে থাকা একটা ইউজার এই সার্ভারকে হ্যালো পাঠাইতেছে, কিন্তু
এই ক্লায়েন্ট বা ইন্টারনেট থাকা ইউজারের সোর্স আইপি বি, সোর্স আইপি এ না, সোর্স আইপি বি, কিন্তু এই সোর্স আইপি বি নিয়েই সে ডিরেক্ট সার্ভারে হ্যালো পাঠাইতেছে। তখন এইচটিটিপি ফায়ারওয়াল ধরে ফেলবে যে ওকে দেখি তো সোর্স আইপি বি এটা কি কানেকশন ক্রিয়েট করছে, যে হ্যালো পাঠাইছে, মানে এই যে কানেকশন ক্রিয়েট করা ছাড়াই আগেই ডিরেক্ট হ্যালো পাঠাই দিছে, কি মানে কানেকশন ক্রিয়েট করছে কিনা একে চেক করবে। টেবিলে যাবে, দেখবে যে এই সোর্স আইপি বি কোনো ধরনের কানেকশন এস্টাবলিশ করছে কিনা সার্ভারের সাথে। যখন দেখবে যে সোর্স আইপি বি এর কোনো ধরনের কানেকশন এস্টাবলিশ করে নাই, এ ডিরেক্ট কানেকশন এস্টাবলিশ ছাড়াই হচ্ছে সার্ভারকে হ্যালো পাঠাতেছে বা ডাটা ট্রান্সফার করতেছে, তখন হচ্ছে যে সে কি করবে, এই সোর্স আইপিটাকে ব্লক করে দিবে। নেক্সট টাইমে যখন এই আবার প্যাকেটটা পাঠাইবে, পাঠানোর পরে যখন দেখবে যে সোর্স আইপি বি, তখন দেখবে যে ওকে এটা তো ব্লক করা, তখন এই প্যাকেটটাকে সে ড্রপ করে দিবে, তখন আর এই প্যাকেটটা এই ডেস্টিনেশন পর্যন্ত আসবে না। তো এই হচ্ছে মূলত স্টেটফুল, মানে এ আগে দেখে যে আমার ট্রাফিকটা বা যেই ইউজার এরা যে কমিউনিকেশন করতেছে এরা কি কানেকশন ক্রিয়েট করা আছে কিনা, এদের ভিতরে আগে থেকে কানেকশন ক্রিয়েট করছে কিনা, এটা দেখে স্টেটফুল ফায়ারওয়াল। আর স্টেটলেস ফায়ারওয়াল কি করে, এ কোনো ধরনের কানেকশন কোনো ধরনের কিচ্ছু দেখে না, সে দেখে সোর্স আইপি। মানে আমরা একটু আগে যে ফায়ারওয়ালের যে এক্সপ্লেইনটা দিলাম যে ফায়ারওয়াল মূলত কি কাজ করে, ওটা আমি মূলত স্টেটলেস ফায়ারওয়ালের উদাহরণ দিচ্ছি। মানে স্টেটলেস ফায়ারওয়াল হচ্ছে সোর্স আইপি নিয়ে কাজ করে, মানে এ কোনো ধরনের কানেকশন দেখে না যে কার সাথে কি কানেকশন আছে বা এরা দুইজন কানেকশন এস্টাবলিশ করছে কিনা, কিছু দেখে না, সে জাস্ট সোর্স আইপি দেখে প্যাকেট ফিল্টার করে। যেমন ধরেন একটা ইউজার সে ক্রমাগত প্যাকেট পাঠাইতে আছে, মানে সেকেন্ডে লক্ষ লক্ষ প্যাকেট পাঠাইতেছে মূলত ডিডোস অ্যাটাক করার জন্য, সার্ভারটাকে ডাউন করার জন্য, তখন ওই প্যাকেটে তো অবশ্যই তার সোর্স আইপি আছে। তো ফায়ারওয়াল দেখবে যে ওকে এই একটা আইপি থেকে সেকেন্ডে লক্ষ ট্রাফিক আসতেছে, তার মানে এটা একটা সাসপিশিয়াস ম্যালিশিয়াস ইউজার, তখন এই আইপিটাকে সে ব্লক করে দেয়, আর নেক্সট টাইমে যে প্যাকেটটা আছে সেটা ড্রপ হয়ে যায়। কিন্তু স্টেটলেস ফায়ারওয়ালে একটা সিকিউরিটি রিস্ক থাকা যায়, সেটা কি, আমরা হচ্ছে আইপি স্পুপিং করি। আমি নেক্সট কোন একটা ভিডিওতে এটা বলবো নি। আইপি স্পুপিং এ কি হয় হচ্ছে অ্যাটাকার প্রতিনিয়ত ডিফারেন্ট ডিফারেন্ট আইপি ইউজ করে রিকোয়েস্ট পাঠায়, তখন প্যাকেটে সোর্স আইপি হিসেবে ডিফারেন্ট ডিফারেন্ট আইপি থাকে। তো ফায়ারওয়াল হচ্ছে যে তখন আর সেটা মানে স্টেটলেস ফায়ারওয়াল যেটা, তখন আর সেটা আর ডিটেক্ট করতে পারে না, সেটাকে ব্লকও করতে পারে না, কারণ দেখতেছে ডিফারেন্ট ডিফারেন্ট আইপি থেকে প্যাকেট আসতেছে, তার মানে সে তো বুঝবেই যে না, তার মানে এরা ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার প্যাকেট আসে স্বাভাবিক, বাট রিকোয়েস্ট আসে স্বাভাবিক, তখন সেটা আর ব্লক হয় না। তো এটা হচ্ছে মূলত স্টেটলেস ফায়ারওয়াল। স্টেটলেস ফায়ারওয়ালে সোর্স আইপি দেখে মূলত প্যাকেট ফিল্টারিং বা ব্লকিং হয়ে থাকে। কিন্তু এখানে একটা সিকিউরিটি থাকে, সেটা কি, ধরেন একটা সোর্স আইপি থেকে 10টা রিকোয়েস্ট আসছে, ফায়ারওয়ালটা ব্লক করেছে, কিন্তু 10টা রিকোয়েস্ট যদি 10টা আইপি থেকে অ্যাটাকার করে এক ধরনের টেকনোলজি ইউজ করে, এক ধরনের টেকনিক ইউজ করে, তখন আর ওই ফায়ারওয়াল সেটা ধরতে পারে না এবং ওই ধরনের ব্লকিংটাও আর হয় না। তো এই ছিল মূলত আর কি স্টেটফুল স্টেটলেস ফায়ারওয়াল। তো কোনো কনফিউশন আছে ভাই আপনাদের, বুঝাইতে পারছি ফুল আজকে যে টপিকটা, ভিপিএন, তারপরে ফায়ারওয়াল, প্রক্সি। আচ্ছা আচ্ছা, 2 মিনিট আছে, তো রেকর্ডিং থাকবে, যদি কোনো মানে কোনো একটা পয়েন্টে প্রবলেম থাকে তাহলে ওই রেকর্ডিং দেখে নেবেন, সমস্যা নেই। আর প্রবলেম হলে অবশ্যই বলবেন, সমস্যা নেই, কারণ ফার্স্ট অবস্থায় লার্নিং এ প্রবলেম হবে, এটাই স্বাভাবিক। প্রবলেম বা সারা জীবনই থাকে, যত আপডেট হবেন, যত অ্যাডভান্সে যাবেন, আস্তে আস্তে যখন লেভেল আপ হবে, নতুন নতুন লেভেলে নতুন নতুন প্রবলেম আসে, এটাই স্বাভাবিক। তো ভয় পাওয়ার কিছু নাই, চেষ্টা থাকলেই হবে, ডেডিকেশন থাকলেই হবে। তো ভাই তাহলে তো কোনো কোশ্চেন নাই নাকি? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত আর কি সেশনে যুক্ত থাকার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সেশনটা ইন করে দিই, ওকে। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।